হচ্ছে আপনারা আজকে শেয়ার করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে আমি আমার মতো করে বেসিক যে গাইডলাইনটা দেওয়ার সেটা আমি শুরু করব। ওকে, তো হচ্ছে আমাদের প্রথমত যে জিনিসটাতে যাই, প্রথমত সবাইকে যারা ক্লাসে অ্যাডমিট হয়েছেন আমি হচ্ছে সবাইকেই একটা ডক ফাইল শেয়ার করছি। আশা করি এখানে যারা অ্যাডমিট হয়েছেন সবাই পাইছেন, রাইট? সবাই কি পাইছি? ওকে, সো আমি এবার বলি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমাদের পড়ার সিস্টেম, আমরা হচ্ছে অনেক সময় ফ্লো হারাইতে চাই বা বুঝি না এই জন্য, বাট আমরা আসলে এই ডক ফাইলটা পুরো আমাদের কোর্সে পুরোটা ফলো করবো। কিভাবে আমরা পড়াই সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের ক্লাসে মাস্ট বি অবশ্যই আমরা সাপোর্টিং ভিডিও দেই, অর্থাৎ আজকে যে ক্লাস হবে সেই ক্লাসের বেসিক ধারণা আমরা আগের ক্লাসে একটা সাপোর্টিং ভিডিও আকারে দেওয়া থাকে, যেটা আমার ক্লাসেই অন্যান্য ব্যাচের। সেক্ষেত্রে হয় কি, আপনি ওই ব্যাচ থেকে একটা বেসিক ধারণা নিয়ে আসেন ওই ক্লাস থেকে, পাশাপাশি আমার ক্লাসে তো আবার সেম জিনিসটা রিপিট হয় এবং আগের ক্লাসের যে সমস্যা আপনারা কিছু কোশ্চেন কিন্তু রেডি হয়ে থাকে, সেগুলা ক্লাস আমাকে বলে দেন, সেটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ আমাদের সিস্টেমটা হচ্ছে হোমওয়ার্ক বেস, অর্থাৎ আপনি আমার ক্লাস করে হোমওয়ার্কে যাবেন না, হোমওয়ার্ক করে এসে আমার ক্লাস করবেন। সিস্টেম হচ্ছে এটা, এবং এটা সবসময় চলতে থাকবে, একদম যে আজকে তা না। কেন সবসময় চলতে থাকবে? প্রশ্ন হচ্ছে আপনার জিআরইতে কিন্তু রিসোর্স অনেক, মানে রিসোর্স আমি পড়াই অল্প, 5LB KMF এগুলাই আজকে বলবো কোনগুলো পড়বো, কিন্তু শেষ করতে হবে কিন্তু এই 5LB বলেন, KMF বলেন, রিয়েল কোশ্চেন বলেন, এগুলো কিন্তু অনেক জিনিস। কিন্তু এখন যদি এগুলো আমি ক্লাসে, আমার সমস্যা হচ্ছে আমি ক্লাসে হাতে কলমে ধরে শেখাই, যার কারণে হচ্ছে কি আমি যদি হোমওয়ার্ক বেসড পড়াশোনা না করি তাহলে আসলে আপনাদের সেই রিসোর্সগুলো শেষ করতে পারবো না। তবে আমি চাইলে ফাঁকিবাজি করেও পড়াইতে পারি, যেমন শুধু টপিকটা আলোচনা করলাম, বাকিটা আপনি বাসায় করেন, যা ইচ্ছা করেন সেটা। দ্যাটস মিন আপনি ফাঁকিবাজি করলেও আমি ফাঁকিবাজি করে চলে যেতে পারবো, কিন্তু আমি ফাঁকিবাজি করি না, আমি ক্লাসে সবগুলাই আপনাকে হোমওয়ার্ক দিই, সেইটা অনুযায়ী যে যে প্রবলেম ফেস করেন সেটা আমি ক্লাসে করাই দিই। সো এই জন্য আমি প্রচুর পরিমাণ হোমওয়ার্ক থাকে। সো চেষ্টা করবেন হোমওয়ার্কগুলো যেন অন টাইমে হয়ে যায়। যেমন আমি হচ্ছে প্রত্যেকটা ব্যাচকেই কিন্তু আমি হোমওয়ার্ক বেচে পড়ানো যায়। সো আজকে ইনফর্মাল কথাবার্তা বলতেছি, সো একটু সবাই খেয়াল করেন। ধরেন আমি যদি একটা ব্যাচে যাই, আমার সব ব্যাচে কিন্তু এইভাবে, যেমন আপনার প্রথমে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস থাকে, দেন ম্যাথের ক্লাস থাকে, দেন আবার ভার্বালের ক্লাস, দেন ম্যাথের ক্লাস। সো আপনি যদি চিন্তা করেন এই 5LB চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে এই 3টা অধ্যায়ের হচ্ছে হোমওয়ার্ক থাকে। এখন এই 3টা অধ্যায়ের হোমওয়ার্কটা কীরকম আপনাকে বই আজকে বুঝিয়ে দেওয়া হবে কোথা থেকে করবেন। আপনি বেসিক এটা এখন বলতে পারেন ভাই আমার তো 5LB বেসিক মানে ম্যাথের বেসিক ভুল হয়ে গেছে, এই জন্যে এই সাপোর্টিং ভিডিওর প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকে শুধু বেসিকটা, এটা পড়তে 3টা অধ্যায় করতে কি বেসিক প্রয়োজন। তার মানে এখান থেকে যাদের একদমই বেসিক না, ভিডিওটা দেখলেন, দেখে এই 3টা অধ্যায়ের ম্যাথ করলেন, ম্যাথের সলিউশন আবার এই ভিডিওতে আছে। তার মানে আপনি একবার এটা করে আসলেন পুরোটা। তার মানে 5LB ম্যাথ আপনি বাধ্যতামূলকভাবে ক্লাসে করার আগেই করে আসতেছেন। এবার কার কাছে? আমার কাছেই করতেছেন, আমার ভিডিও করতেছেন, যেহেতু আমার কাছেই আসতেছেন, সো সমস্যা নাই। এবং ক্লাসে আসলে কি করব, এই 3টা টপিকের আবার বেসিকটা আমি পড়াবো, দেন এই 3টা টপিকের উপরে যে ম্যাথ KMF আছে সেগুলো আমি করাবো, নট 5LB। 5LB আর ধরবো না। 5LB যদি ইন কেস আপনাদের কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা 5LB সলিউশনটা করব, আদারওয়াইজ আমরা 5LB আর ধরবো না। তার মানে 5LB কিন্তু আপনার বাসার কাজ, এবং বাসার কাজটা আমার কোর্সের মাধ্যমে ফোর্সফুলি করানো হচ্ছে, আর ক্লাসে আমরা KMF পড়বো। এবার আসি ভার্বালে। ভার্বালেও সেম, আমি ক্লাসে ধরুন হচ্ছে এই একটা জিনিস ডক ফাইলের কিছু একটা ম্যাথ আমরা সলভ করব, কিন্তু শিখা কিন্তু আপনি বাসাতেই এই 4টা ভিডিও দেখে আসা এবং নোট করে শিখে আসা। এখানে ইনকেস কোনো প্রবলেম হলে সেগুলো আমি সলভ করবো, পাশাপাশি আমার মতো করে আমি ক্লাসে আরও অ্যাডভান্স লেভেলের আপনাদের শেখাবো, ঢুকাবো। তার মানে আপনি যদি কোনো কারণে হোমওয়ার্ক মিস দেন আপনি আসলে সাগরে হারাই যাবেন। তবে কোনো কারণে যদি হোমওয়ার্কটা মিস না দেন, 3 মাস পরে আপনি 4 মাসের মাথায় একদম 315+ স্কোরের জন্য বসতে পারবেন, বিকজ অফ আমার সিস্টেমটা ওই রকমই। এই যেমন 4 নম্বর ক্লাস আবার ম্যাথ, 5 নম্বর ম্যাথ ক্লাসে হয় কি জানেন, মানে 6 নম্বর ম্যাথ ক্লাসে সেটা হচ্ছে আগের এই যে 4 নম্বরটা এখানে 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 দেখেন 5 নম্বর ম্যাথ ক্লাসে সেটা হচ্ছে আগের 2টা যে ম্যাথ ক্লাস ছিল এইটা এবং হচ্ছে এটা, এখানে সবগুলা ম্যাথের KMF মানে হার্ড লেভেলে যত আছে KMF সবগুলো একসাথে আমি হোমওয়ার্ক দিয়ে থাকি, যে আপনি এই PDFটা সবটা সলভ করে আসবেন, দেন আমরা ক্লাসে ওই PDFটা সলভ করি। দ্যাটস মিন
আপনাকে একদম গোড়াই থেকে বেসিক থেকে অ্যাডভান্স একই সাথে যাচ্ছে, নট হচ্ছে আগে 5LB করব, 5LB শেষ তারপর কেএমএফ করব, এরকম না। আমাদের সিস্টেমটাই একই ক্লাসে আপনি হোমওয়ার্কে 5LB করে আসবেন, ক্লাসে হচ্ছে আপনি কেএমএফ করবেন। দেন আপনি হয়তো বা অনেক কেএমএফ ক্লাসে করতে যে কোনো প্রবলেম হলো, সেটা হচ্ছে আপনি পিডিএফ দেওয়া থাকবে, সেই পিডিএফটা সলভ করে আসলে মানে প্রত্যেকটা টপিকে সেম, এই যেমন আমি যদি কোয়ান্টে দেখি ধরেন এইগুলো সলভ করলেন, দেন আমরা কেএমএফ করতে থাকবো। সো প্রত্যেকটা টপিকের কেএমএফ বেস আমরা পড়াশোনা একদম সাথে সাথেই যাবে। সো আমি কি বুঝাতে পারছি আমাদের হোমওয়ার্কটা কি ইম্পর্টেন্ট? সবাই কি বুঝছি? এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া যে আমি হোমওয়ার্ক করতে যাই প্রবলেম হইতেছে, মানে প্রবলেম হবে না, ভিডিও দেখলে সলিউশন হয়ে যাবে, যে আমার সময় মিলাইতে পারতেছেন, একটু সময় একদিন বেশি দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই ওপেন কথা বলবেন। আমরা রোজার মাসটা কনসিডার করে প্রয়োজনে সপ্তাহে 2টা ক্লাস মানে একদিন গ্যাপ দিব, প্রবলেম নাই। কিন্তু হোমওয়ার্ক ছাড়া আসলে আমি আগানোর পক্ষপাত না, কারণ হোমওয়ার্ক ছাড়া আগানো মানে আপনি আসলে একটা গ্যাপে পড়ে যাওয়া এবং মানে হতাশে চলে যায়। আজকের ক্লাসে আমরা 30+ স্টুডেন্ট আমার এনরোল করা। এখন 30-র মধ্যে আপনি বিশ্বাস করেন আর না করেন 3 মাস পরে আমার 10জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। বাকিরা আসলে এই যে হোমওয়ার্ক বা করে না বা জিআরই একটা পেইনফুল জার্নি, আপনারা সবাই জানি, আমরা জানি। এই জার্নিটা কিন্তু জিআরই টাফেস্ট এক্সাম, মানে 2 নম্বর এক্সামের মধ্যে পড়ে ওয়ার্ল্ডে। তার মানে বুঝে ফেলেন যে জিআরইটা আসলে কত হার্ড। আইএলটিএস কিন্তু সেই জায়গায় যায়ই নাই, মানে 10-এর উপরে নিচে আইএলটিএস, জিআরই কিন্তু 2 নম্বরে। তার মানে বুঝতে হবে জিআরইর পেইনটা কিন্তু আসলেই বেশি। সো সেই পেইনটা আপনার নর্মালি আমার গাইডলাইনে না চললে আপনাকে গ্যারান্টি দিচ্ছে 1 বছর লাগতো বা 8 মাস লাগতো একটা পারফেক্ট স্কোর আনতে, গ্যারান্টি। মানে আপনি ট্রাই করে দেখতে পারেন অন্য জায়গায়। কিন্তু আমি জাস্ট হচ্ছে যা লাগবে একজ্যাক্ট রিসোর্সগুলো আমি হাতে কলমে ধরে শিখিয়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি যা দিই তাই পরে আসলে হবে। সো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমার আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে হোমওয়ার্কটা মাস্ট করে আসবেন, তাহলে আপনার অন্য কোনো রিসোর্সের সময় দরকার নাই। পাশাপাশি আমার হোমওয়ার্ক করলে আপনার দিনের অনেকটুকু সময় চলে যাবে, এক্সট্রা পড়ারও প্রয়োজন নাই। সো আমার উপর আপনাদের 3 মাস একটু ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, রেখে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে। দেখবেন 3 মাস পরে আপনি কোন জায়গায় গেছেন, আমি জাস্ট কম্পারিজন করাবো আপনাদের। এবং হেল্পের কথা যদি বলেন, আমার থেকে ফুললি হেল্প পাবেন। এবার আসি ভোকাবুলারি। আমাদের ভোকাবুলারি হচ্ছে, আমরা ক্লাসে কোনো পড়ানোর কিছু নাই, ভোকাবুলারি আপনার পড়তে হবে। এখন ভোকাবুলারি 2 রকমের আমরা পিডিএফ শিট প্রোভাইড করব, দুইটাই আপনার পড়তে হবে। একটা হচ্ছে টিসির জন্য টেস্ট কমপ্লিশন, এটা আমরা একটু পরে কোশ্চেন প্যাটার্ন সবগুলো দেখব। আর একটা হচ্ছে এসির জন্য, যেটা আমরা একদম মানে আমরা ফুললি ফোকাসড হয়ে এসিটা পড়াই, যেন হচ্ছে মার্ক অন্তত পক্ষে বারবার 150+ চলে আসে। এই প্রিমিয়াম শিটটা আপনাদের অলরেডি এখানে ইনক্লুড করা আছে, এটা আপনি কোথাও পাবেন না, বাট এটা এর মধ্যে রিকোয়েস্ট দিয়ে রাখবেন, দেন আমি অ্যাকসেপ্ট করব। এইটার পুরো পিডিএফটা আপনার মুখস্থ করতে হবে, মানে কার সাথে কার পেয়ার, এইখান থেকে পরীক্ষা হলে এভাবেই আসবে, মানে অন্যভাবে আসবে না এর পেয়ার। কেন এটা পড়তে হবে শুনেন, এসিপিআরের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে একসাথে 2টা আনসার করতে হয় সিমিলার ওয়ার্ডের। এখন আমরা গুগলে কি করি, আমরা গ্র্যাগে বলছে বা যে কেউ বলে, সারা কি করে, গ্র্যাগমেটের ওয়ার্ডটাকে আপনি গুগলে সার্চ দেন, সেইখান থেকে সিনোনিমগুলো পড়েন। এখন প্রশ্ন হচ্ছে একটা ওয়ার্ডের হাজার হাজার সিনোনিম, পরীক্ষার হলে আমার কোনটা আসবে? এখন আমি ধরেন পরীক্ষা হলে সিনোনিম একটা ওয়ার্ডের বিভিন্ন ভিন্ন মিনিং হতে পারে, দুই একটা ওয়ার্ডের সেম মিনিং হতে পারে, পরীক্ষা হলে তো ভাই কনফিউজ হওয়া যাবে না। পরীক্ষা হলে কনফিউজ না হওয়ার জন্য আমরা আসলে এই এসিপিআর শিটটা প্রোভাইড করি, এইখান থেকে পরীক্ষায় আসবে আপনি ধরে নিতে পারেন, কারণ এগুলো হচ্ছে পারচেস করা প্রিমিয়াম রিসোর্স। আপনি যদি এর সাথে এর পেয়ারই পড়েন, সাথে বাংলা মিনিংটা আপনি খুঁজে পড়লেন, এগুলো কিন্তু আপনার নিজের কাজ। আমি কি করি, ক্লাস ওয়াইজে আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিই, আপনি করতে পারেন, গ্র্যাগমেট এক্সট্রা হবে। এখন গ্র্যাগমেটের আমাদের যে গ্র্যাগমেট ওয়েবসাইটে চাইলে আপনি পারেন, কিন্তু আমাদের হচ্ছে একটা ভাই হচ্ছে গত ব্যাচের, সে হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করে এই পিডিএফটা সে নিজে পড়ছে, হার্ডওয়ার্ক করে মহি ভাই। উনি গ্র্যাগমেটের ওয়ার্ডগুলো পড়ার পাশাপাশি গ্র্যাগের ওয়ার্ড, তার মিনিং, তার বাংলা মিনিং, দেন এসি পেয়ারে যে শিটটা পেয়ার পাইছে, এগুলো উনি সুন্দর করে 30টা করে পড়ছে। সো এইটা হচ্ছে হার্ডওয়ার্কের কারণে এটা তৈরি হয়ে আসছে। আপনাদেরও সেম এরকম একটা নিজের মতো করে বানাইতে হবে, কিন্তু যদি দেখি আপনার পর্যাপ্ত প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে আমি এটা প্রোভাইড করবো আপনাদের জন্য এটা। বাট নর্মালি আমি অলরেডি আপনাদের রিসোর্স অনুযায়ী, মানে আপনাদের কী কী রিসোর্স প্রয়োজন এই পুরো জার্নির জন্য বা এর বাহিরে এক্সট্রা জার্নি হিসেবে আমি অনেক কিছু রিসোর্স আপনাদের অলরেডি অ্যাক্সেস দিয়ে দিছি বা সামনেও দিব।
সেটা যদি হচ্ছে এই যে এই ফোল্ডারের ভিতরে যারা যা যা আছে প্রয়োজন, এখন অনেক কিছু আছে, সব কিছু আপনার প্রয়োজন নাই, যেগুলো আমি হোমওয়ার্ক করাবো সুন্দর করে আমি বলে দিব ভাই এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে আপনি হচ্ছে, আমি যদি দেখাই আমি সরাসরিভাবে বলে দিব যে এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে পাবেন, এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে পাবেন, মানে প্রত্যেকটা জিনিস আমি লিঙ্ক প্রোভাইড করে দিব, অর্থাৎ সুন্দরভাবে গুছানো, আপনাকে স্পুন ফিডিং করা বলে যেটাকে। সো আমি একদম খাওয়াই দিব, বাট খাইতে হবে আপনাকে সুন্দর করে, প্র্যাকটিসটা আপনার, আমার হাতেই নাই। সো এটারও আপনাদের হচ্ছে আমি অ্যাক্সেস দিয়ে দেওয়ার কথা। সো সবাইকে দিয়ে দিয়েছি, যারা যারা রিকোয়েস্ট পাঠাইছেন 4 জন আছে, আমি দিচ্ছি। সো এইখানে কি আছে, এখন আপনি বলতে পারেন যে আমার তো অনেক রিসোর্স, না এগুলো সব রিসোর্স তো আপনার প্রয়োজন নয়, যেগুলো হচ্ছে আমি ক্লাসে দিব জাস্ট সেই হোমওয়ার্কগুলো আপনার করতে হবে। এখন দেখেন এখানে সব রিসোর্স আছে যা দরকার জিআরই জার্নিতে, আপনার ভোকাবুলারি আছে, আপনার ভার্বাল আছে, এই যে ভোকাবুলারিতে ভিতরে আপনার এই জিআরই ওয়ার্ড, অটো জিআরই ওয়ার্ড এবং তার মিনিং সহ আছে। আপনি চাইলে গ্র্যাগমেট ওয়ার্ড এগুলো পড়তে পারেন, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা মিনিং। এই দেখেন এক একটা অনেকগুলো সিনোনিম, এই যে সিনোনিম অনেকগুলো হইতে পারে, এগুলো এটা কিন্তু আমি অনলাইন থেকে নেওয়া, দ্যাটস মিন মানুষ এইভাবে সার্চ দিয়ে দিয়ে পড়ে, কিন্তু আমার টিসির জন্য শুধু ওয়ার্ড মিনিং প্রয়োজন, আর এসির জন্য ওয়ার্ড মিনিং প্রয়োজন নয়, মিনিং প্রয়োজন পাশাপাশি পেয়ারটাও প্রয়োজন। সেই জন্য আমি হচ্ছে এই যে এখান থেকে কোন পেয়ারটা পড়বেন, আপনি একটার জন্য যদি এতগুলো পড়েন আপনি ওয়ার্ড পড়তে পড়তে বুড়ো হয়ে যাবেন, কিন্তু জিআরই শেষ হবে না। এই জন্য আমি স্পেশালভাবে এসি পেয়ারটা আপনাদের দিয়ে থাকি। সো এখানে এসি পেয়ার একটা আছে পিডিএফ শিট আকারে, এই এসি পেয়ারটা হচ্ছে আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার দ্বারা করা, কিন্তু এগুলো হচ্ছে আমি অনেক কষ্ট করে করা, কিন্তু আমি এখন আপডেটেড যেগুলো হচ্ছে রিসেন্ট পরীক্ষা হলে আসতেছে সেগুলো পারচেস করে আপনাদের সুন্দর করে অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনারা এখান থেকে নিয়ে করবেন। এখন এই জিনিসটা হচ্ছে পুরোটাই কিন্তু আপনাদের জন্য করা, এটা অলরেডি আপনাদের অ্যাক্সেস দেওয়া, যারা রিকোয়েস্ট দিচ্ছেন তাদের আমি অ্যাক্সেস দিচ্ছি, কথা কি বুঝতে পারছি? সো এই দুইটা জিনিস এবং রিসোর্সের ক্ষেত্রে যদি বলেন এডাব্লিউ এর কি, তো এডাব্লিউ এর ক্ষেত্রে আমি সুন্দর করে সেম জিনিস এডাব্লিউ এর জন্য কীভাবে প্যাটার্ন অনুযায়ী পড়তে হবে পুরো জিনিসটা অলরেডি প্রথম ক্লাসে বলতে আপনাকে রিসোর্স অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বাকিটা হচ্ছে অ্যাক্সেস হচ্ছে পড়াশোনা হচ্ছে আপনারা, এখন এডাব্লিউ নিয়ে আসলে কোনো মাথা কামাইতে হবে না, এগুলো পুরোটা হচ্ছে আমি ক্লাসের মাধ্যমেই যাবে। সো আমরা কি কি ফলো করতেছি আবারও বলছি, এরপরে আমরা আমাদের ক্লাসে যাই, মেইন ক্লাসে। আসলে আমরা অনেক এক্সট্রা কথা বলতেছি বাট বোঝানোর জন্য, আমাদের ডক ফাইল এটা রেগুলার আপডেটেড হইতে থাকবে। আপনি বাই এনি চান্স যদি ক্লাস মিস করেন, আপনি কষ্ট করে প্রথম থেকে যে এখানে সুন্দর করে লেখা থাকবে এরকম হোমওয়ার্ক কি, প্রথমে হোমওয়ার্ক মাস্ট করবেন, দেন এটার ভিডিও দেখবেন। আগে ভিডিও দেখে বসে থাকেন না যে আমি ম্যাথ করবো না, জাস্ট ভিডিও দেখবো, ভাই লাভ নাই, আপনি জিআরিতে 315 কি 300 পাবেন না গ্যারান্টি, কিন্তু প্রথমে ম্যাথগুলো করতে হবে, দেন না পারলে এখান থেকে ভিডিও দেখে মিলাই নিতে হবে, এরপর আবার ক্লাসে আসতে হবে। তার মানে একটা মানে আমার সাথে থাকা মানে অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে। এখন এটা করতে আপনার দৈনিক 10 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক এটা আপনার ব্যাপার, কেউ যদি 2 ঘন্টায় করতে পারেন তার 2 ঘন্টাই লাগবে এনাফ, যদি বলতে পারেন কই ঘন্টা পড়তে হবে, কেউ যদি 20 ঘন্টা লাগে তার 20 ঘন্টা পড়তে হবে, এটাই। তবে আমি আবারও বলছি, যদি কোনো মেতে কমপ্লিট করার আগে যদি সময় লাগে যে ভাই আমার একদিন সময় লাগবে, আমি সেই সময়টা দিব, আমার ক্লাসটা ওই রকম মানে ফ্রি থাকবে যে আপনি সময় শেষ হলে আমি একমাত্র ক্লাসটা নিব। কথা কি বুঝতে পারছেন সবাই? এটুকু বুঝছি, একটু রেসপন্স জি করুন। ভাই বুঝতে পারছি। জি ভাই ওকে, বুঝছি। সো আমার উপরে সবাই এইটুকু বিশ্বাস রাখাইতে হবে, এই বিশ্বাসটা তো আছে যারা আছেন, জি ভাই আছে। বিশ্বাস না রেখে তো হয় না, বিশ্বাসই মিলে বস্তু তর্কে বহুদূর। সো আমার এখানে যারা স্টুডেন্ট আছে তারা জাস্ট বিশ্বাস করে পড়তে হবে, অন্য কোনো রিসোর্স দুনিয়াতে হাজার হাজার রিসোর্স আছে, রিসোর্স দেখাইতে গেলে আমার রিসোর্সের অভাব নেই আমার কাছে। কারণ আপনাকে যদি আমি রিসোর্স দিয়ে থাকি যে প্রচুর, যে ভাই আপনি যা ইচ্ছা করেন, আপনার বই আমার প্রচুর আছে, আপনি সব পড়েন, হিউজ রিসোর্স আছে জিআরই একটা করতে গেলে, এগুলো তো আমার সময় আমি টুকটাক করে জমাইতে 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 অনেক। সো আপনি যদি করতে চান জিআরই রিসোর্সের অভাব নেই, কিন্তু এই রিসোর্সের ফাঁদে পড়লে আপনি আর জিআরই থেকে বেরিয়ে আসতে পারবেন না, আপনাকে অনেকে জিমিটের মতো করতে বলবে, যেটা জাস্ট মানে দরকারই নেই। আমার এখানে করলে আপনার গ্র্যাগমেট বলেন ম্যাগুস বলেন এগুলো কোনো ম্যাথ ফলো করতে হবে না, তবে আপনি চাইলে বেসিকের জন্য এগুলো দেখতে পারেন। বাট আমি গ্র্যাগমেটের জিনিসগুলোই যদি ধরেন, আমি একদম হাতে কলমে ধরে ধরে বুঝে বুঝে ম্যাথ নিয়ে যাব, না পারলে সেটাও করাই দিব। সো ওয়াই অন্যদিকে লাফালাফি করতে হবে? সো এই হচ্ছে কথা। সো আমার উপর বিশ্বাস রেখে আমি যেভাবে হোমওয়ার্ক দিব সেভাবে করবেন।
আমরা রোজার মাসে হইতে পারে এরকম যে আমরা ক্লাস 3টা না করে 2টা করবো, বিকজ অফ হচ্ছে হয়তো বা মাঝখানে দেখা গেল যে হোমওয়ার্ক যেহেতু বেশি তারা কমপ্লিট করতে পারলেন না নামাজের কারণে। সো আমরা যেহেতু মুসলিম, নামাজ পড়তে হবে। সো যদি না লাগে সেক্ষেত্রে আমরা সময় দিব, ক্লাসের রোজার মাসে সময় দিব, পরে আবার স্পিড বাড়াই দিব বেশি বেশি হোমওয়ার্ক দিয়ে। কিন্তু কথা হচ্ছে আপনার হোমওয়ার্কটা আমার চাই। এই হচ্ছে আমাদের সিস্টেম। এবং আপনাদের দুইটা গ্রুপ দেওয়া হয়েছে, একটা হচ্ছে রিসোর্স গ্রুপ আর একটা ডিসকাশন গ্রুপ মেসেঞ্জারে। রিসোর্স গ্রুপে আপনারা কেউ কোনো মেসেজ টেসেজ কিচ্ছু করবেন না। সেইখানে আজ ক্লাস হইলে ক্লাসের হোমওয়ার্কটা সেখানেও দেওয়া হবে, এখানেও আপডেট থাকবে। ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডিংটা সেখানেও থাকবে, এখানেও থাকবে সুন্দর করে। এখানে অর্গানাইজ আকারে, সেখানে ওইটা। ক্লাস কখন হবে, টাইম শিডিউল সব রিসোর্স গ্রুপে থাকবে, যেটা আমি মেনটেন করবো এবং আমাদের আরেকজন অ্যাডমিন রাখা হয়েছে, সে মেনটেন করবে। আরেকজন হচ্ছে ওই ডিসকাশন গ্রুপে আপনি এনিথিং কোশ্চেন করতে পারেন, মানে আপনার প্রবলেম হইতেছে, আপনি বুঝতেছেন না, আপনার আমাকে নিয়ে সমস্যা, আপনার অ্যাডমিনকে নিয়ে সমস্যা, একজন আরেকজন ডিসকাশন করতে পারেন, গ্রুপ স্টাডি করতে পারেন। পুরোটাই আপনাদের উপর, আপনি সেখানে ডিসকাস করবেন, গ্রুপ স্টাডি করবেন। সেইটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সেই গ্রুপে সারাদিন মেসেজ দেন, রাত 4টা বাজে গ্রুপ স্টাডি করেন, প্রবলেম নেই। সেটা হচ্ছে আপনাদের কমিউনিকেশনের জন্য। শোনেন, কমিউনিকেশন প্রয়োজন আছে, কারণ আজ থেকে 1 বছর হোক 2 বছর পরে হোক, আপনার সাথে কিন্তু বাহিরে যদি সবার লক্ষ্য কিন্তু ইউএসএ, সো আপনার সাথে বাহিরে গেলে এইখানে কেউ না কেউ যাবে। সো ওইখানেও কিন্তু একটা কমিউনিটির প্রয়োজন আছে, যার কারণে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা হোয়াটসঅ্যাপে নাই আমি বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, আমি মেসেঞ্জারে দিয়ে দিব। সেইখানে সেইখানে আমার ওল্ড এজ স্টুডেন্ট থেকে ধরে একদম ওয়ান বেস থেকে ধরে সবাই আছে। সো তাদের সাথে যোগাযোগ থাকবেন। পাশাপাশি হচ্ছে একজন আরেকজনের হেল্প করবেন, হেল্প করলে শেখা হয়, আর বারবার একজন আরেকজনের সাথে হেল্প করলে শেখা হয়। সো এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন, মানে কি করতে হবে। এবার আসে হচ্ছে আমাদের অফিসিয়ালি কি যায়। সো ভোকাবুলারি আমি আবার বললাম, ভোকাবুলারি দৈনিক নেক্সট ক্লাস থেকে যেরকম আমি বলা আছে যে গ্র্যাগমেন্ট 1, মানে গ্র্যাগমেন্টের 30টা ওয়ার্ড থাকে প্রত্যেকটা ডেতে। এই 1 বলতে ডে 1 বোঝাচ্ছে, এই ডে 1-এর 30টা ওয়ার্ড থাকে। এটা কোথায় পাবেন? এটা আপনাদের রিসোর্সের যে ড্রাইভটা দিয়েছি, এই ড্রাইভের হচ্ছে ভোকাবুলারি সেকশনের এই যে গ্র্যাগমেন্ট ওয়ার্ড এখানেও আছে, এখানেও আছে, একই জিনিস। যে কোনো 30টা আপনি হচ্ছে সুন্দর করে ক্লাসের আগে পড়বেন। এটা আমি পরীক্ষা নিব না কিচ্ছু না, এটা আপনার দায়িত্বে পড়তে হবে। আর যদি আপনি দেখি আপনার সিনসিয়ার, সেক্ষেত্রে আমি আমার মানে এটা হচ্ছে শেয়ার করবো, যেখানে আপনার সুন্দর করে মিনিং আছে। প্রথম ডে 1টা আপনারা নিজেরা খুঁজে পড়েন, তারপর থেকে আমি এটা শেয়ার করবো, যেখানে নাম মিনিং সবগুলো আছে। কিন্তু এগুলো মুখস্থ থাকতে হবে, বিকজ অফ টিসিতে আপনার সলভ করতে হবে। সো একটা পেইনফুল জার্নি, জিআরই মুখস্থ করা, এটা একটা খুব পেইনফুল আমি জার্নি, তারপরেও কিন্তু এটা করতে হবে। ওকে, সো এটা গেল এটা ওভারঅল জিনিস। এবার আসি হচ্ছে জিআরইর পুরো জিনিসটা। সো জিআরই কেন লাগবে এটা সবাই আমরা জেনে আসছি, আমরা একটু হালকা ওভারভিউ দিব। সেটা হচ্ছে আমাদের হায়ার স্টাডি ফ্যাক্টরের জন্য। কারণ হচ্ছে আমাদের অনেকে সিজিপিএ থাকে, আইএলস সবারই থাকে, এসওবি এলওআর, অনেকে রিসার্চ থাকে না। সো এইগুলো কিন্তু আমার ম্যান্ডেটরি সবারই থাকে, মানে এটা নাই এরকম মানুষ হচ্ছে বাংলাদেশে খুঁজে পাবেন না। কারণ হচ্ছে যে বাইরে পড়তে যাবে তার এই জিনিসগুলো সবই আছে, এই জিনিসগুলো সবারই আছে। বাট তাহলে আপনি এক্সেপশনাল কীভাবে তৈরি করবেন, নিজেকে ফোকাস কী করবেন, এগুলো করলে আপনি যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। বাট আপনি যে এক্সেপশনাল হচ্ছে আপনাকে একটা ফান্ড দিবে, টাকা দিবে, টাকার অনেক তো ভ্যালু। তো এই ফান্ডটা দেওয়ার জন্য আপনার আসলে আমার হচ্ছে এখানে এই একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে কারো জন্য রিসার্চ পেপার, ধরেন অনেক রিসার্চ পেপার আছে 10টা 12টা 15টা, তখন সে কী করে তাকে এক্সট্রা কারিকুলার হিসাবে দেখায় দেয়। তখন রিসার্চের কারণে অনেক সময় জিআরই ওয়েব থাকে, কিন্তু জিআরইটা কি সেইটাই হেল্প করবে যে আপনার হচ্ছে এইখান থেকে এক্সট্রা কারিকুলার হিসাবে নিজেকে আরও বেশি ফুটাই তোলা, যে আপনি আসলে প্রফেসর আপনাকে টাকা দিবে কেন, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। প্রফেসর আপনাকে টাকা দিবে তার পেপারে হেল্প করার জন্য, আর কিচ্ছু না। মানে তারও কিন্তু ধান্দা আছে, তার পেপারে হেল্প করার জন্য, তার রিসার্চে হেল্প করার জন্য, তার হচ্ছে ইউনিভার্সিটির জন্য। সো এইগুলোর জন্য কিন্তু আপনার পোটেনশিয়াল হতে হবে, আপনার হচ্ছে দক্ষতা থাকতে হবে। এটা সে বুঝবে কীভাবে আপনার দক্ষতা আছে, আপনি রিসার্চ পেপারও ঠিকভাবে করেন নাই, আপনার নিজের পেপার নাই, সে বুঝবে কীভাবে? সে আসলে দেখবে জিআরই স্কোর দেখে, জিআরই এডাব্লিউ রাইটিং দিয়ে স্কোর দেখে বুঝবে হ্যাঁ সে আপনি লিখতে পারেন। ভার্বাল কোয়ান্টিটি দেখবে হ্যাঁ আপনি নলেজ এখনও পরিমাণ হচ্ছে, এখনও মাথার মধ্যে সেই নলেজটা অ্যাক্টিভ আছে, যেটা দিয়ে আপনাকে প্রেশারাইজ দিলে আসতে পারবে। কারণ সে জানে হার্ডেস্ট লেভেলের এক্সাম পাস করে আসা মানে একটা স্টুডেন্টকে দিয়ে আমি কাজ করাতে পারবো। এই জন্য দেখবেন তার সিজিপি অনেক কম, তার সিবিতে এক্সট্রা কারিকুলার কম,
IELTS 6.5 কিন্তু জিআরইতে 325 পেয়েছে, তা এরকম দেখবেন যে অহরহ মানে স্কলারশিপ পেয়ে যাচ্ছে। আবার দেখবেন জিআরই 310, সিজিপিএ ধরেন হচ্ছে 3.00, IELTS ধরেন 7। এই যে জিআরই এবং আইএলটিএস মিলে একটা পুরো কম্প্যাক্ট তৈরি হয়ে গেল একটা ভালো স্কোরের, তাকে নিয়ে নেবে। সো এই জিনিসটা আপনাকে হেল্প করবে শুধুমাত্র ফান্ডিং এনশিওর করার জন্য। সো আমি আশা করি যারা নিজস্ব ফান্ডিংয়ে যায় নিজের টাকা, তা সে আসলে জিআরইর পেনটা নিয়ে না। সো এখানে যারা আসছেন অবশ্যই চান হচ্ছে নিজেদের ফান্ডিং না দিয়ে প্রফেসরের ফান্ডিংয়ের মাধ্যমে আপনি কোনো একটা দেশকে এনশিওর করা, যার কারণে এই জার্নিতে আসছেন। সো মনোযোগ দিয়ে সেটা পড়তে হবে। যেহেতু জিআরই করতে আপনার লাগতেছে 26,000 টাকা, কিন্তু ফান্ডিং কিন্তু পাচ্ছেন 2 বছরের বলেন 5 বছরের বলেন হিউজ টাকা। সো ওই টাকাটা বাঁচাইতে গেলেও আপনার যেমন হচ্ছে আপনি নিজের টাকায় যান 50 লাখ টাকা দিয়েও সেভ না, ভিসা হবে কি হবে না, কিন্তু ফান্ডিং হলে কিন্তু ভিসা 100% হবে। সো ফান্ডিংটা এনশিওর করার জন্য জিআরইটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা সবাই বুঝে তো জিআরইতে আসি, রাইট? একটু কথা বলেন, মানে মাঝে মাঝে কথা বলে বুঝবো যে আপনারা শুনতেছেন। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা যেহেতু জিআরই কোর্সে আছি, অন্য কোনো নিয়ে আলোচনা আজকে করব না। মাঝে মাঝে আমরা হচ্ছে এসওপি এলওআর এগুলো নিয়ে কথা বলি যখন প্রয়োজন ফিল করি অন্যদের। সো আমরা যেহেতু জিআরইতে আছি, জিআরই সম্পর্কে শুনি। জিআরইতে আসলে আমাদের কোশ্চেন প্যাটার্ন যদি দেখি, জিআরইতে মেইনলি আসলে আমাদের 2-3টা টাইপের আসে। সো 3টা টাইপের হচ্ছে টোটাল 5টা সেকশনে পরীক্ষা আসে। প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে AWA, অর্থাৎ অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট। ঠিক আছে, AWA মিনিং হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট। সো আপনাকে একটা ইস্যু দিবে যে আপনি ধরেন হচ্ছে শিক্ষা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, আপনি পক্ষে না বিপক্ষে একটা লিখে ফেলেন। সো এই একটা এসে লেখার জন্য আপনাকে সময় দিবে 30 মিনিট। এই 30 মিনিটে আপনার অ্যাভারেজ 300 থেকে 350 ওয়ার্ড আপনার লিখতে হয়। সো এটা হচ্ছে যারা আইএলটিএস দিয়ে ফেলছেন অলরেডি তাদের টাস্ক 2 এর মতো। সো এই কোশ্চেনগুলো আইএলটিএসে যেমন হচ্ছে কোশ্চেনগুলো জানি না কী আসবে কি না, কিন্তু অ্যানালিটিক্যাল রাইটিং AWA এর কোশ্চেনগুলো আমরা অলরেডি জানি কী আসবে, বাট আমাদের লিখতে হবে কিন্তু সুন্দর একটা স্ট্রাকচারে, আদারওয়াইজ মার্কিং পাবো না। সেটা কি, সেটা হচ্ছে সুন্দর করে যদি আপনি জিআরই ইস্যু টাস্ক লিখে ইস্যু এসে লিখে যদি সার্চ দেন, সুন্দর করে একটা লিঙ্ক চলে আসবে ইটিএস এর ওয়েবসাইটেরই, সেখানে সুন্দর করে আপনার হচ্ছে টাস্কগুলো আছে যে কোনটা, এই যে একবার সুন্দর করে ঢুকে যাবে। এই যে এখান থেকে নিচে, এই যে এখান থেকে ডাউনলোড করে দিলেই, এই যে ডাউনলোড করলে হয়ে যাবে। আবার আপনি যদি চান যে আমি এখান থেকে ডাউনলোড করব না, সুন্দর করে আপনার রিসোর্সে আপনি যদি AWA সেকশনে যান, সেখানে সুন্দর করে AWA-তে এই যে সুন্দর করে আপনার ইস্যুগুলো দেওয়া আছে, দেখবেন এই যে এইখানে অলরেডি দেওয়া আছে, ডাউনলোড করে সুন্দর করে এখানে আপনাকে বসাই দেওয়া হয়েছে যে এইখানে আপনি পড়তে হবে। সো আপনার কষ্ট সবই কমাই দেওয়া হয়েছে। এখন এই পার্টটার জন্য 30 মিনিট। এখন এটা হচ্ছে কার, যার গ্রামাটিক্যাল লেখা ভালো বা লিখতে পারি তার জন্য সে এটা কোনো আলাদা না, মানে 1 সপ্তাহ প্র্যাকটিস করলে এনাফ। কিন্তু যার হচ্ছে মনে করেন যে আমাকে একটু মানে খাটতে হয়, লিখতে দিতে পারি না, তার গ্রামারটা একটু ঠিক করতে হবে, এটা আসলে আপনার উপর। আমরা আসলে এখানে গ্রামার কিছু পড়াবো না, গ্রামারের ক্লাস আসলে আমাদের এখানে নাই। সো AWA কীভাবে লিখতে হবে, কীভাবে মার্কিং আসবে, সেই ক্লাসটা আমাদের এখানে থাকবে, সেইটা আপনি পাবেন। অলরেডি সেই ক্লাসটা না পাইলেও সেই ক্লাসটা পাবেন তো অবশ্যই, সাথে অলরেডি আপনাকে ক্লাসের শুরুতেই যে এখানে AWA গাইডলাইন আকারে ইউটিউবের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সেখান থেকে ফলো করলে হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট এগুলোর ব্যাপারে। আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে জিআরইতে 2 রকমের প্যাটার্ন আসে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে কোয়ান্ট। নর্মালি আমরা যে 360-এ বলি যে 340-এর মধ্যে আমি কত পাইছি, 280, 315, এটা আসলে এই 2টা মার্কের, ভার্বাল এবং কোয়ান্টের। তাহলে এখানে দেখেন নাম আছে ভার্বাল রিজনিং, মানে ভার্বাল রিজনিং মানে হচ্ছে আপনার চিন্তার দক্ষতা। ইংলিশ শুধু এখানে ইংলিশ গতানুগতিক ইংলিশ চাচ্ছে না, সে আপনি চিন্তার দক্ষতাটা চাচ্ছে। সেম কোয়ান্টের ক্ষেত্রে রিজনিং মানে আপনার থিঙ্কিং দক্ষতা চাচ্ছেন না, নট লাইক দ্যাট আপনি ম্যাথ যোগ বিয়োগ করতে পারেন। এখানে অনেক প্রস কনস থাকে, অনেক প্রবলেম থাকে, অনেক ছোটোখাটো জিনিস দেখতে হয়, এই জন্য আসলে রিজনিং বলা হয়। তো তার মানে হচ্ছে ভার্বাল কোয়ান্ট। সো পরীক্ষার হলে হয় সে ভার্বাল আগে আসবে, নয়তো সে কোয়ান্ট আগে আসবে। যদি প্রথমে ভার্বাল আগে আসে তখন প্রথম 12টা কোশ্চেন আসবে, এরপরেই আসবে কোয়ান্ট, সেম 12টা কোশ্চেন আসবে। যদি কোয়ান্ট আগে আসে তাহলে তার 12টা কোশ্চেন আসবে। এটা প্রথমে AWA এর পরে, AWA সবার আগেই থাকে। এখানে 30 মিনিট চলে গেল। তারপরে যেটাই আসুক, ভার্বাল আসলেও 12টা হবে, তারপরে 12টা। এইখানে আপনি কীরকম মানে ইফোর্ট দিয়েছেন, এখানে কীরকম কারেকশন হয়েছে,
সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী সেকশন যেটা সেইখানে হচ্ছে কোশ্চেন আসবে। যে আপনি যদি অনেক ভুল করেন, ধরেন প্রথম সেকশনে কোয়ান্টে ভুল করে পাইছেন মাত্র 3, পরের সেকশনের ম্যাথগুলা, পরের সেকশন ম্যাথ আসবে 15টা, এই ম্যাথগুলো এত ইজি হবে যে আপনার ছেলে মেয়েদের দিলে বা ছোটো ভাইদের দিলেও সে যোগ করে বের করতে পারবে। দ্যাটস মিন এই পরের সেকশনের ডিফিকাল্ট লেভেল দেখে বুঝতে হবে আপনার আসলে পরীক্ষাটা কেমন হয়েছে। পরের সেকশন যদি দেখেন যে আপনার অনেক ইজি, তার মানে বুঝবেন আপনি প্রথম সেকশনে খারাপ করছেন, পরের সেকশনে যতই ভালো পরীক্ষা দেন 160-এর করে জীবনও যেতে পারবেন না। সো ডিপেন্ড করে কি আপনি ভালো এক্সামের জন্য ডিপেন্ড করে প্রথম 12টায় কত ভালো পাচ্ছেন। সো যারা 160 প্লাস পাচ্ছে তারা প্রথম সেকশনে 12টার মধ্যে অবশ্যই সে 9টা পাচ্ছে। 9-এর নিচে গেলে সে আসলে গ্যারান্টি নাই যে আপনি 160-র উপরে চলে যাবেন। সো প্রথম সেকশনে 12টার মধ্যে চেষ্টা করবেন 12টাই রাখা, একটা দুটো ভুল হইতেই পারে, কিন্তু এই জিনিসটা চেষ্টা করবেন। সো আমি আবার বলতেছি প্রথম সেকশনে কত কীরকম মানে পারফরমেন্স করবেন সেটার উপর ডিপেন্ড করে পরের সেকশন আসবে। মানে এমন না যে একটা ফিক্স প্রশ্ন, প্রথম সেকশন আপনি খুব ভালো করলে পরের সেকশনে একটু হার্ড লেভেল আসবে, কঠিন আসবে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সো প্রথম 12টার জন্য ভার্বালের জন্য 18 মিনিট সময় নিতে হয়, ও এই 18 মিনিট শেষ হলে O2 সেকশন শেষ হয়ে যাবে। পরে হচ্ছে 15টার জন্য 12টার জন্য হচ্ছে 21 মিনিট সময় নিতে হয়। দেন এই দুইটা সেকশনে আবার ভার্বাল আসবে, সেখানে আপনার 12টার জন্য নিতে হয় 23 মিনিট, আর কোয়ান্টের জন্য নিতে হয় 26 মিনিট। এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। টোটাল আপনার হচ্ছে 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। সো এই সময়টা আপনাকে মানে ফুললি এখানে দিতে হবে। এইখানে পরীক্ষার মাঝে কোনো গ্যাপ হবে না, কোনো ওয়াশরুম খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, এইভাবে পরীক্ষা দিয়ে আসতে হবে। প্যাটার্নটা বুঝছি পরীক্ষার সবাই? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। এবার একটা পরীক্ষার কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করি কি হইতে পারে, একটা কোশ্চেন আসলে কি আসে। ভাই এখানে একটা করতে পারো ভাই হুম, আপনার আগের স্লাইডে মানে বুঝি নাই। একটা কোশ্চেন করতে পারবো আগের বলেন, স্লাইডে আপনার যে অবশ্যই বলেন। আপনার যে এটা দিলেন যে ক্লাস মানে কোশ্চেনের যে প্যাটার্নটা দিলেন, এখানে ক্লাস কয়টা হবে আপনার আনুমানিক আমাদের একটা জাস্ট একটা আইডিয়া যেটা দিবেন আমরা হচ্ছে যদি অ্যানালিটিক্যালি। দেখি, দেখেন আমরা নর্মালি হচ্ছে এত রিসোর্সে মানে 3 মাসের মধ্যে আমরা মেবি 30টার মতো কোর্স ক্লাস পাই, ঠিক আছে, 29-30টার মতো। বাকি যেগুলো থেকে যায় সেগুলো হচ্ছে আমরা মানে সে বেসিক শেষ, একদম বেসিক শেষ হয়ে যায় 1 মাসের মধ্যে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে কেএমএফ, আচ্ছা একদিন কেএমএফ, একদিন ভার্বাল কেএমএফ, একদিন কোয়ান কেএমএফ করতেই থাকি আপনার 3 মাস পর্যন্ত। তারপরে যদি বাকিটা তো আপনাদের নিচের ইমপ্রুভমেন্ট, তখন যা যা লাগে আমি রেকর্ডিং প্রোভাইড করে দিই, সেগুলো দেখে করবেন। কথা বুঝছেন? থ্যাংক ইউ। সো রিসোর্স মানে ক্লাসে 3 মাস করা মানে হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স পুরোটাই নিয়ে আসে। এবার বেশি ফার্নিশ করার দায়িত্ব আপনার। যদি আমি করাইতে যাই আপনার 2 বছরও কেএমএফ শেষ হবে না, এত রিসোর্স বারবার, রাইট? কেএমএফটা তো এত বাস্ট। সো সেইখান থেকে আমরা 3 মাসেই ফলো করবো, 3 মাসে যতটুকু হয়। সো 3 মাসে হচ্ছে আমরা যতটুকু হয় 30টার মতো ক্লাস হয় আনুমানিক। সেখানে আমরা মানে আপনার প্রিপারেশনের জন্য এনাফ হয়ে যায়। তার মধ্যে আপনাদের 1 থেকে 1.5 মাস পরে যখন আপনার বেসিক শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা একটা মক ব্যাচ অ্যানাউন্স করি যে মকে আসেন, মক ছাড়া তার পরীক্ষা ইনকমপ্লিট। আচ্ছা, এবার আসি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা যদি করি। এগুলো হচ্ছে মক কোশ্চেন, যেগুলো হচ্ছে আপনার পরীক্ষার হুবহু যেগুলো থাকে। সো আমরা যদি আর একটু একটা কোশ্চেন অ্যানালাইসিস করতে চাই, পরীক্ষার হলে এগুলো আসছে। সো এগুলো হচ্ছে এই কোশ্চেন নিয়ে আমরা মক নিই যেন সে পরীক্ষা হলে সরাসরি কমন পায়, কমন না পাক, সে পরীক্ষার একটা ভাইব পাক। মানে আপনি তো জিআরই তো হচ্ছে প্রিপারেশন নিলেন, সাপোজ প্রিপারেশন হয়ে গেল, এখন আপনি প্রিপারেশন মানে কি, আপনি ক্লাস যেগুলো করতেছেন আমার সেগুলো কি আনটাইমে, টাইম ছাড়া আপনি ম্যাথগুলো পারতেছেন না সেটা দেখতেছেন, বেসিকগুলো ক্লিয়ার করতেছেন, সবই হয়ে গেল, ধরুন আপনার সব হয়ে গেল। এখন আপনার পরীক্ষার এনভায়রনমেন্ট আপনি কি করলেন না, প্র্যাকটিস করে গেলেন না, কিন্তু পরীক্ষাটা কিন্তু 1 ঘন্টা 58 মিনিট, এর বেশি না। এখন পরীক্ষার প্রেসারে যদি একটা টানা এতগুলো ম্যাথ এতগুলো ভার্বাল করতে গেলে আপনার ব্রেইন নার্ভ কাজ করবে না, এটা স্বাভাবিক। দেখবেন আপনি আমার কাছে মক যখন দিবেন প্রথম এই 27টা কোয়ান্টের মধ্যে আপনি পাবেন হয়তো 12 থেকে 13, কিন্তু আপনি হচ্ছে ভালো করতে গেলে 160-এর উপরে পাইতে গেলে পাওয়া উচিত ছিল 22। এই যে 12 থেকে 22-এ যেতে গেলে আপনার কমপক্ষে 20-25টা মক দিয়ে যেতে হবে, কারণ ওই টাইমের মাধ্যমে। শুনুন, এই মানুষটাই আপনি যদি আমাকে আনটাইমে আপনাকে ছেড়ে দিয়ে আপনি পাবেন 25, কিন্তু টাইমের কারণে আপনি পাইছেন 12। দ্যাটস মিন আপনার নলেজ হচ্ছে 12-তে, নট 25। সো 25-এ নিয়ে যাওয়াটা হচ্ছে আমার লক্ষ্য, যেই জন্য আপনাকে বলি জিআরই কোর্স হচ্ছে আপনাকে লার্নিং শেখানোর জন্য বেসিক টু অ্যাডভান্স শিখাই দিলাম। এবার মক ছাড়া আপনার গতি নেই, যেখানেই দেন না কেন। তো এই কোশ্চেনে মক দেওয়ার সুবিধা কি? এই কোশ্চেনে মক দেওয়ার সুবিধা হচ্ছে যেহেতু এটা এক্সাক্ট কোশ্চেন,
যেহেতু একদম প্যাটার্নে কোশ্চেন, কেএমএফ ওয়েবসাইটে কীরকম থাকে, কেএমএফ ওয়েবসাইটের যে ম্যাথগুলো থাকে আলাদা আলাদা সাজানো, বেসিক একটু মানে ইজি একসাথে, মিডিয়াম একসাথে, হার্ড একসাথে, কিন্তু এরকম কোশ্চেনই কি থাকে, পুরো একটা মানুষ কোশ্চেনে কীরকম ফেস করে, কী ডিফিকাল্টি ফেস করে সেইটা সে পাচ্ছে। সো আপনাকে পুরো কোশ্চেনটা অ্যানালাইজ করে, হার্ড লেভেল পরীক্ষা হলে আসে 4 থেকে 5টা। সো আপনি তো শুধু হার্ড সব পড়ে গেলেন, এভাবে তো লাভ নেই, আপনার ইজিতেও ভুল করবেন। এই ভুলটাকে বলি আমরা সিলি মিস্টেক। টাইম ম্যানেজমেন্টের জন্য ইজি ভুলগুলোকে আমরা বলতেছি সিলি মিস্টেক। এই মিস্টেকগুলো এড়াইতে হবে। সেটা কীভাবে? মক দিয়ে টাইম ম্যানেজমেন্ট করে। বাংলাদেশে মক অনেক সিস্টেম আছে, অনেক জায়গায় আছে, যেমন সেন্টার হিসাবে চিন্তা করলে লুমিনেজ নেয়, কিন্তু তাদের কোশ্চেন প্যাটার্ন ইটিএসের সাথে যায় না। গ্র্যাগমেটের মক আছে, আপনার মেগোসের মক আছে, কিন্তু কোনোটা কিন্তু ইটিএসের কোশ্চেন দিয়ে না, যার কারণে এক্স্যাক্ট জাজমেন্ট আমার হচ্ছে না। কেউ বলতে পারেন আমি পাওয়ার পেপ দিব, পাওয়ার পেপটা আমার প্রয়োজন, পাওয়ার পেপ দিলে আমি বুঝে যাব। না, পাওয়ার পেপ দিলে যদি বুঝে যাইতেন তাহলে আসলে হইতো না, কারণ পাওয়ার পেপ কোশ্চেনগুলো কিন্তু অনেক আগের, অনেক আগের, মানে ওল্ড জিআরের। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, 2023 সাল থেকে কিন্তু এটা মানে নতুন জিআরই সিস্টেমে চলতেছে। তার মানে আগের জিআরিতে কী আসছে সেটা আপনাকে জাজ করতেছে না, 23 সাল থেকে এরকম আর কি। সো এখন জিআরির কোশ্চেনগুলো কিন্তু, আগের জিআরিতে কোশ্চেন ছিল 40টা কোশ্চেন 40 মার্ক ছিল, আমি জাস্ট আপনাদের কম্পারিজনে। আর এখন হচ্ছে 27টা কোশ্চেনে 40 মার্ক। তার মানে ম্যাথের ভ্যালু কিন্তু বেড়ে গেছে। এখন ওই ভ্যালু আপনি এইখানে অনেক ভালো করে বললেন যে আমি সেই পাবো, কিন্তু আসলে এইখানে আপনাকে জাজ করতে হবে, আপনি ম্যাথের সংখ্যা কমে গেছে, মার্ক কিন্তু ঠিকই রয়ে গেছে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে। ওকে, সো এটা বলার আগে আরেকটু বলে আসি, সেটা হচ্ছে সো প্রত্যেকেই 170 করে, মানে টোটাল হচ্ছে 340 পরীক্ষা হয়, সেখানে 260 মার্ক আপনি অটো পাবেন, এক্সামে বসলেই পাবেন। অর্থাৎ 260 আসলে কোনো ভ্যালু নাই। ওই যে পরবর্তীতে এখানে 40 এখানে 40, টোটাল 80 মার্ক নিয়ে আপনার আসলে পরীক্ষা। আর এডাব্লিউ আসলে 6 মার্কিং হয়। সো আমি আবার এখানে কোশ্চেনে যাওয়ার আগে এটাকে দেখাইনি। দেখেন জিআরইর এস্টিমেট স্ট্রাকচার যেটা, যে আপনি প্রথম সেকশনে যত ভালো করবেন, সেকেন্ড সেকশনে কয়টা পারবেন, তার উপরে কোশ্চেনটা হার্ড লেভেল যাবে না মিডিয়াম লেভেল যাবে সেটা। এখন অনেক সময় শুনতে পারবেন জিআরইতে বোনাস মার্কিং একটা ওয়ার্ড, এটা আসলে মার্কিং না, জিআরই মার্ক না, এগুলো হচ্ছে জিআরই পয়েন্ট হিসেবে কাউন্ট হয়। অর্থাৎ আপনি ইজি লেভেল যত ভুল কম করবেন, বা ধরেন একটা ইজি কোশ্চেন, এটা ভুল কম করলেন, হার্ড কোশ্চেন ভালো পারলেন, তখন হয় কি, যেখানে আপনি 50 পাওয়ার কথা সেখানে 52-53 পাবেন। তবে ইজি ভুল করলে সেটা আসলে বোনাসটা পাওয়া যায় না। হার্ড যদি কারেক্ট করেন ইজি ভুল ছাড়া, তাহলে আসলে সেই বোনাসটা পাওয়া যায়। যেমন কারো 2টা ভুল হয়েছে, প্রথম সেকশনে সব হয়েছে, পরের সেকশনে 13টা হয়েছে, তাও সে 170 পাইতে পারে। ওই যে সে হচ্ছে ইজিগুলো কোনোটা ভুল করে নাই। ওকে, এটা হচ্ছে একটা অ্যাভারেজ স্কোর প্যাটার্ন, যেখানে ধরেন প্রথম সেকশনে ধরেন সে 10টা পাইলো, পরের সেকশনে সে 10টা পাইলো, আলটিমেটলি সে আসলে 158 হলো। তার মানে প্রথম সেকশনে 10টা, পরের সেকশনে 12টা পেলে 161 আইতেছে, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। সো এই প্যাটার্নটা আপনার খুব ভালো করে এভাবে, এটা হচ্ছে অ্যাভারেজ, এর থেকে বাড়ে কমে কিসের উপর, ইজি এবং হার্ড লেভেল আপনি কী পরিমাণ হ্যান্ডেল করতেছেন। ভার্বালের ক্ষেত্রেও সেম, দেখেন জাস্ট প্রথম সেকশনে 5টা, পরের সেকশনে যদি 6টা, অথবা প্রথম সেকশনে 6টা, পরের সেকশনে 5টা করলে 150 এসে পড়ে। অর্থাৎ আপনি ভার্বালের ক্ষেত্রে আপনি 150 পাইতে গেলে কিন্তু 27টা ভালোভাবে পড়ে যেতে হবে না। আপনি যদি ভালো করে 15টা কারেক্ট নিয়ে যান, 15টা ডেডিকেশন নিয়ে যান, আপনি যদি 11টাও করতে পারেন, আপনি কিন্তু 150 চলে আসে। সো আমার টার্গেট হচ্ছে প্রথমত ভার্বালে 150 নিয়ে আসা সবার, নট 160। কোয়ান্টে 170 নিয়ে আসা, ভার্বালে 150 নিয়ে আসা। এটার জন্য যেভাবে পড়তে হয় আমরা সেভাবে পড়বো। এরপরে বাকি 150-এর উপরে আপনি কী পান না, এটা আসলে আপনার পরিশ্রমের উপরে। কিন্তু আমি ধরে নিই সবাই আসলে, আমরা চিন্তা করতেছি যে 150 আর ওইদিকে হচ্ছে 170, টোটাল 320 প্রিপারেশন নিয়ে আমরা আগাবো। তারপরে আগে পিছিয়ে মিলে আপনাদের যে যত বেশি এফোর্ট দিবেন ভার্বালে বাড়বে, বাট কোয়ান্টে 1 মার্ক আর কম আসা যাবে না, বিকজ আমি কোয়ান্টের কোনো ধরনের মানে গ্যাপ ফাঁকা রাখবো না, যেখানে যাতে অন্তত কম আসে। কারণ কোয়ান্টাই যদি আমি ফুল আনি, এখানে যদি 150 আনতে পারি, তাও কিন্তু 320, হিউজ স্কোর। সো এই আমি আশা করি বুঝতে পারছি যে আমার এখানে পড়লে, আমার হোমওয়ার্কটা করলে আপনি ভার্বালে নর্মালি 11টা আপনি কারেকশন করতেই পারবেন। কীভাবে করবেন? ওই যে আমরা এখন যাব হচ্ছে এসিপিআরটা কেন বলি। আচ্ছা, এইটুকু কি বুঝছি সবাই? এবার প্রশ্ন প্যাটার্নে যাবো। সবাই বুঝছি কি বলে আসছে এতক্ষণ? একটু রেসপন্স করেন। জি ভাই। ওকে, সো পরীক্ষা যখন ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন, সেটা হচ্ছে এডাব্লিউএ আমরা বলি। অর্থাৎ এরকম একটা কোশ্চেন থাকবে যেখানে এটা থাকবে। এখন এই কোশ্চেনে কিন্তু অলরেডি
আছে আপনার এই ইস্যুটা আজকে অলরেডি আছে, জিআরইতে বলছে এখানে টাইম আসবে, আপনি এখানে লিখবেন, এখানে কোনো কাউন্ট হবে না ওয়ার্ড, এখানে কোনো কি বলে ভুল কারেকশন করতে পারবেন না। তার মানে আপনি ভাষায় কয়েকবার প্র্যাকটিস করতে হবে যে টাইম মানে টাইমের মধ্যে 350 ওয়ার্ড লিখতে পারছেন কি না। এরপরই আসবে যে এখানে যেমন কোয়ান্ট আসছে, কোয়ান্ট যদি থাকে তাহলে বুঝে নেবেন প্রথম সেকশনে 4টা কোশ্চেন থাকে, প্রথম 4টা সিরিয়ালি থাকে কোয়ান্টিটিভ কম্পারিজন। কোয়ান্টিটিভ কম্পারিজন মানে হচ্ছে দুই পাশে দুইটা হচ্ছে অপশন থাকে, সেটার সাথে একটা কম্পারিজন হয়। যদি এই পাশের অপশনটা এই পাশের অপশন থেকে বড় হয় তাহলে আনসার এ বড়, এই পাশের অপশনটা যদি এই পাশের অপশন থেকে ছোট হয় তাহলে আনসার বি বড়, যদি দুইটা অপশনের ভ্যালু বসানোর পরে সমান হয় তাহলে সি, আর যদি কোনোটা এদিক সেদিক হয় মানে একবার বড় একবার ছোট ফ্ল্যাকচুয়েট করে আনসারে, একবার এটা বড় একবার এটা বড়, তখন আনসার হয় ডি। সো পরীক্ষা হলে এরকম আনসার পাবো 4টা, মানে প্রশ্ন পাবো 4টা, প্রথম 4টাই কোন টপিকে আসবে সেগুলো আমরা ক্লাসে যাবো সেই টপিকের মধ্যে, বাট প্রথম 4টা 1টা 2টা 3টা 4টা এরকম 4টা কোশ্চেন আসবে এরকম। এই কোন প্যাটার্নটাকে বলতেছি আমরা কোয়ান্টিটিভ কম্পারিজন। সবাই বুঝছি? ক্লিয়ার? আনসারগুলো এখানে আসবে, ডিসিশন নিব এই দুইটার উপরে, এবং এই প্যাটার্নটাকে আমরা বলতেছি কোয়ান্টিটিভ কম্পারিজন। তো পরীক্ষা হলে সব থেকে বেশি ভুল করবেন কোয়ান্টিটিভ কম্পারিজনে। আপনি আনসার পারেন সব জানেন তারপরে ভুল করবেন, এইটাকে আমরা বলতেছি সিলি মিস্টেক। অর্থাৎ আপনি প্রশ্ন বের করতে পারছেন যে এ বড়, কিন্তু কোনো না কোনো মানের জন্য হয়তো বা বি বড় হয়েছে, কিন্তু এটা চেক করেন নাই, আপনি পরীক্ষা হলে এই মাথা গামান নাই, এই জন্য আনসারটা ডি হয়ে গেছে। কিন্তু আপনি জানেন আরে আমি তো এ বড় হচ্ছে এ বড় দিয়ে আসছি, এই যে ওভার কনফিডেন্স, যার কারণে আপনার ডি হবে, আনসার ডি হবে, বাট আপনি দিবেন এ, আনসার ভুল হবে। সো এই জিনিসটা করা যাবে না। সব থেকে বেশি পরিমাণ কনসাস থাকতে হবে, সতর্ক থাকতে হবে কোয়ান্টিটিভ কম্পারিজনে। এরপরে আসবে একটা নর্মাল ম্যাথ, যে কোনো ম্যাথ হতে পারে, রিয়েল ম্যাথ, এটাকে আমরা বলতেছি রিয়েল ম্যাথ। তারপরে আসবে ডাটা ইন্টারপ্রিটেশন। এরকম ম্যাথ থাকবে 3টা, শুধুমাত্র প্রথম সেটই থাকবে, দ্বিতীয় সেটে থাকবে না। একটা সেট থাকবে যেখানে একটা হচ্ছে টেবিল থাকবে বা যে কোনো যে চিত্র থাকবে, সেই চিত্র আন্ডারে 3টা কোশ্চেন হবে, 1টা 2টা 3টা। এটা সব সময় মানে আমার মকগুলো কেন ইম্পর্টেন্ট, একই প্যাটার্নে যখন আপনি 60টা পরীক্ষা দিবেন তখন অলরেডি এমনিতেই ইজি মনে হবে, এমনিতেই মনে হবে আর এটাই তো পরীক্ষা, এটাই তো দিয়ে আসছি, সেম কালার সেম ইন্টারফেস পরীক্ষা হলে পাবেন। সো কি প্রথম 4টা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন, তারপরে একটা রিয়েল ম্যাথ, তারপরে 3টা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে হচ্ছে 2টা হচ্ছে নর্মাল ম্যাথ, একটা হচ্ছে এখানে একটা নর্মাল ম্যাথ, লাস্টে একটা নর্মাল ম্যাথ এই যে এখানে। সো এগুলো সবগুলো ম্যাথ থাকবে, এর মাঝে একটা কোশ্চেন থাকবে হচ্ছে নিউমেরিক এন্ট্রি, মানে আপনার আনসারগুলো টাইপ করে বসাইতে হবে, ঠিক আছে? বাকি এই যে 2টা হচ্ছে আনসার চলে গেল, নর্মাল কোশ্চেন থাকবে। অর্থাৎ টোটাল 12টা কোশ্চেনের মধ্যে প্রথম 4টা আসবে কোয়ান্টিটিভ কম্পারিজন, পরে একটা রিয়েল ম্যাথ, পরে ডাটা ইন্টারপ্রিটেশন, পরে হচ্ছে বাকিগুলো যেগুলো থাকে। সো পুরো টপিকটা আমরা পড়বো খুব সুন্দরভাবে। ডাটা ইন্টারপ্রিটেশন সময় আমরা স্পেশালভাবে 3 দিন টানা ডাটার ক্লাস করব, এত ডাটার ম্যাথ করব, রিয়েল কোশ্চেন বলেন এই কেএমএফ এর বলেন, আপনার ডাটা নিয়ে ডাটা সব থেকে সহজ মনে হবে, দেখতে এখন কঠিন মনে হচ্ছে ভাই এখান থেকে আমি ওখানে যাবো কীভাবে। মনে রাখবেন ডাটার ক্লাস আমার এখানে করার পরে ডাটার মতো সহজ ম্যাথ তাই, মানে যত ওইগুলো প্যাস হইতে পারে কিন্তু ডাটা কোনো প্যাস আসে না, সব নর্মাল যা এই ক্লাসের আগে পড়ে আসছি সব দিয়ে আসে, সো ওইগুলো নিয়ে সমস্যা নেই। তারপরে আসে ভার্বাল। ভার্বালে 3 রকমের, আমরা যারা ভিডিওটা দেখে আসছি তারা জানি গ্যাপ আসে 3 রকমের, একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা ডাবল ব্ল্যাঙ্ক, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক। প্রত্যেকটাই কিন্তু এই 2টা কারেকশন হইলেই 1 মার্ক পাবেন, এটা 3টা কারেকশন হইলে 1 মার্ক পাবেন, নট হচ্ছে একটা হইলে হয়ে যাবে। সো যার পরীক্ষা প্রথম সেকশনে ভালো আসবে, ভালো পাবেন, সে হয়তো বা পরের সেকশনের 2 ব্ল্যাঙ্ক অথবা 3 ব্ল্যাঙ্ক একের অধিক পাইতে পারেন, এটা ডিপেন্ড করে আপনি প্রথম সেকশনে কী পরিমাণ ভালো করছেন। সো দেখেন 1 নম্বর কোশ্চেনটা 1 ব্ল্যাঙ্ক থাকবে, যেখানে এই কোশ্চেনটা লজিক বুঝে আপনারা এখান থেকে একটা আনসার করতে হবে। 2য় নম্বর কোশ্চেনটা আসছে ডাবল ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে এই অপশনটার জন্য এই 3টা অপশন, এটার জন্য এই 3টা, এইখান থেকে একটা বসবে, এখান থেকে একটা বসবে, এখান থেকে আপনার ডিসিশন নিয়ে আনসার বসাইতে হবে। 3 নম্বরে 3 ব্ল্যাঙ্ক একটা এখান থেকে বসাইতে হবে। তারপরে আসবে একটা আরসি, যার আন্ডারে 2টা কোশ্চেন থাকবে, এই আরসি একটা প্যাসেজ থাকে, এরকম ছোট প্যাসেজই থাকবে, যার আন্ডারে 2টা কোশ্চেন, একটা এই 2টা, এই 2টা কোশ্চেন আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার মানে প্রথম 3টা কোশ্চেন এরকম, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা ডাবল ব্ল্যাঙ্ক, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপরে 2টা আরসি, একটা কোশ্চেনে 2টা প্রশ্ন গেল। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এসি।
এই যেমন এখানে কি হইতো, এখানে হয়তো কি প্রত্যেকটার মিনিং থাকতো, আমরা এর সাথে সিনোনিম প্রয়োজন নেই, আমি এখান থেকে লজিক বুঝবো, এখান থেকে আনসার করব। এখানে কি সিনোনিম প্রয়োজন আছে এসি টিসি সলভ করার জন্য? বলেন তো, কোনো সিনোনিম ওয়ার্ড প্রয়োজন আছে এই যে টিসিগুলো 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক করার জন্য? কথা বলেন। না ভাইয়া। না 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 ভাই জাস্ট মিনিং জানলে হইতেছে, মিনিং, জাস্ট মিনিং। এই জন্য আমরা কি করতেছি, গ্র্যাগমেটের ওয়ার্ডগুলো পড়াচ্ছি যেখানে জাস্ট মিনিং জানলে হইতেছে। এই মিনিং, এখান থেকে মিনিং জানলাম, আমি আনসারের লজিক দেন শিখতে হবে লজিক। এই লজিকটার দায়িত্ব হচ্ছে আমার, আমি দায়িত্ব নিয়েছি আপনাকে ক্লাসে শেখানো, বাট এই ওয়ার্ড না, ওয়ার্ড আপনার। এখন বলতে পারবে ভাই আমি তো গ্র্যাগমেট ওয়ার্ড পড়বো না, গ্র্যাগমেটও পড়বেন, পাশাপাশি আমি হোমওয়ার্ক দিই ভার্বালের আগে, আমি হোমওয়ার্ক দিই যে একটা পিডিএফটা সলভ করে আসবেন, কেএমএফ করে আসবেন, সেইখানে যে ওয়ার্ডগুলো পাবেন সেগুলো খাতায় টুকে টুকে পড়ে ফেলবেন। তাহলে হবে কি, এই যে গ্র্যাগের ওয়ার্ডগুলো আগায় থাকবে, মানে ওগুলা সিমিলার ওয়ার্ডই, জাস্ট আপনার আগায় থাকবে, পড়া হয়ে যাবে, আপনি ক্লাসেও ভালো বুঝবেন। সো অবশ্যই হোমওয়ার্ক করে আসবেন। দেন এই যে ডাবল, এটাকে বলতেছি আমরা এসি, মানে এটার মাস্ট বি পেয়ার হয় একটার সাথে একটা, অর্থাৎ আনসারটা হবে এর সাথে কার হবে, এর সাথে কার হবে, এই পেয়ারটা আপনার জানতে হবে ভালোভাবে, আদারওয়াইজ আনসার করতে পারবে না। কারণ আপনি এই যেমন হচ্ছে পারপ্লেক্স, এর সাথে যে কনফাউন্ড হয়, কনফাউন্ডে অনেক সিনোনিম আছে, আপনার পারপ্লেক্সের সাথে যে কনফাউন্ড একটা, এটাই যে হচ্ছে একটা মানে বিভ্রান্ত করা বা পারপ্লেক্স হয়ে যাওয়া, এই যে এটা একটা মিনিং জানলেন, কিন্তু আপনি হয়তো একটা জানেন পারপ্লেক্স, কিন্তু কনফাউন্ড জানতেন না, তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। এই পরীক্ষাতে এইটা হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষার সময় পরীক্ষাতে পেয়ার থাকে দুইটা। কয়টা থাকে? দুইটা। তো পরীক্ষা হলে যে পেয়ার জানে না তার ক্ষেত্রে সমস্যা কি, সে কার সাথে কে মিলাবে সেটা জানতে যায়, তার আনসার ভুল হয়। যেমন গতকালকে একটা মক এক্সাম গেছে, সবারই ভুল গেছে মোটামুটি এরকম, কিন্তু আপনি যদি পেয়ার জানতেন, এখানে পেয়ার আছে মাত্র একটা, ঠিক আছে? এখন এই কোশ্চেনের আনসার যাই হোক না কেন এটাই তো হবে, রাইট? আমি যদি নাও বুঝি, আমার 100 পেয়ার যদি একটাই চিনি, একটাই আছে, তাহলে আনসার কি এটা দিব না? কথা বুঝতেছি? এরপরে মিনিংয়ে যাবো, এই যে মিস ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এটাই, মিনিং পরে আমরা মিনিংয়ে যাব না। তার মানে কি, আমরা যদি পরীক্ষা হলে কোনো কারণে হার্ড আসে, তাহলে দুইটা পেয়ার, সর্বোচ্চ হলে 3টা পেয়ার থাকে। যদি একদম হার্ড, তাহলে আমরা কি ক্লাস রেকর্ড করছিলাম? হ্যাঁ হচ্ছে তো, ওকে। একদম হার্ড যদি আসে তাহলে 3টা পেয়ার হতে পারে। তারপরেও যদি আমি পেয়ার জানি, তার মানে কিন্তু আমার 33.33% চান্স হওয়ার সম্ভাবনা আছে যে কোনো একটা দাগায় ফেললে। অথবা যদি কোনো দুইটা পেয়ার আমি চিনে ফেলছি, পেয়ার চিনছি বাট কোশ্চেন বুঝি নাই, তারপরেও কিন্তু তার চান্স আছে 50% আনসার দেওয়ার। কিন্তু আপনি পেয়ার না জানলে কোনোভাবেই কি চান্স আছে বলেন তো আনসার করার? কথা কি বুঝতে পারতেছি? এখন শুধুমাত্র মিনিং বললেন, গ্র্যাগমেট দেখা বাংলা মিনিং কনফার্ম মানে বিভ্রান্ত করা এইভাবে মুখস্থ করলেন সারাদিন, পারপ্লেক্স মানে বিভ্রান্ত করবেন না। পরীক্ষা হলে ভাই একটার সাথে একটা পেয়ার মিলাতে পারবেন না, টেনশন হবে। ইভেন্টস মানে জানি কি, এন্টারটেনমেন্ট মানে জানি কি, প্রত্যেকটা মিনিং খুঁজবেন, খুঁজে কার সাথে কে বেশি ক্লোজলি যায় এটা খুঁজবেন। বাংলাদেশের যত মেন্টর, দুনিয়ার গ্র্যাগের যত গ্র্যাগও জিজ্ঞেস করেন, সেইটা বলবো এটার সাথে যায়, কাছাকাছি ওয়ার্ড এটার সাথে যায়। শুনেন ভাই, এই পরীক্ষা হলে যায় এই এদিক সেদিক করার ছেদে একদম সরাসরি কথা, আমার কেএমএফ পেয়ার মুখস্থ করা সেটা হইলে কি সেটা হইলে হবে কি আপনার পরীক্ষা হলে একদম এক্সাক্ট এর সাথে এর পেয়ারে আসবে, মানে এর সাথে এর পেয়ারে আসবে। আপনি খুব একটা যে ডিফারেন্স পাবেন তা না, আপনি ডিফারেন্স পাবেনই না। আপনি রিয়াল কোশ্চেনে কিছু মানে কী বলে কয়েকটা নতুন পাবেন, সেগুলো আপনি জাস্ট পড়ে ফেলবেন যখন পরীক্ষা দিবেন, কিন্তু এইখানের সাথে এইখানে আসবে। অর্থাৎ আপনি যদি এই পিডিএফটা খুব ভালোভাবে মিনিং সহ পড়ে ফেলেন, আপনার এখানে গ্র্যাগের ওয়ার্ডও পড়া হয়ে যাবে। সো আপনার মেইনলি এই জিনিসটা ভালোভাবে দেখবেন, আমি কনফাউন্ড হচ্ছে এখানেই পাবেন, সুন্দর করে সার্চ দিলে এখানে পাবেন যে আমি যে পেয়ারটা এখন বললাম সেটা এখানেই পাবেন। সো এই পেয়ারটা, এই 27টা পেজের সুন্দর করে আপনি মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ, মানে কোনোভাবে একটা ওয়ার্ডও ছাড়া যাবে না। এই যে পারপ্লেক্স দেখছেন, এই যে চোখে পড়তেছে, চোখে পড়ছে, তার সাথে তার পেয়ার, সবাই খেয়াল করতেছি? জি ভাই। সো এটা কিন্তু রিয়েল কোশ্চেনে দেখাচ্ছে, বাট আমার কিন্তু পিডিএফ এটা। সো এটা কিন্তু আমি বানাই নাই, এটা আমি হচ্ছে পারচেস করা। সো জিনিসটা হচ্ছে কনফাউন্ডের সাথে পারপ্লেক্স, এই যে একটা পেয়ার পাইছে আনসার, সেম জিনিস এখানে যদি আমরা পেয়ার দেখি, পেয়ার পড়লেই এখানে আমরা খুব পাবো সেম জিনিস এখানে। সো এরকম পরীক্ষার প্রথমে যেমন হচ্ছে প্রিক্লুড,
এই যে প্রিক্লোজ হচ্ছে বর্জন করা, রুল আউট, এই যে এটা একটা পেয়ার, সিগনিফাই পয়েন্ট আর একটা পেয়ার, এই যে দুইটা পেয়ার আমরা পেয়ে গেছি। এখন আমি এখান থেকে বুঝে যে কোনো একটা আনসার করে দেবো, 50% চান্স। আমি যদি এখন পরীক্ষা হলে ভুলও করি 50% চান্স হওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি কেন, আমি পেয়ার জানি, এই জন্য আমি এসি পেয়ার শিটটা আপনাকে দেওয়া আছে এই ডক ফাইলে। আপনি সুন্দর করে ঠুডস্থ মুখস্থ আত্মস্থ ভাই, আপনি যদি টিসি বাদও দেন, এসি দিয়ে কীভাবে 150 পাবেন এটা আমি শেখাচ্ছি। দেখেন এখানে টোটাল হচ্ছে প্রথম সেকশনে 4টা থাকে, এই এসি থেকে 4টা, তারপর আবার একটা মানে মানে আরসি আসে, সেটা দিয়ে 3টা কোশ্চেন। তার মানে আমি যদি প্যাটার্নটা পড়ি, দেখেন প্রথম সেকশনে 1 ব্ল্যাঙ্ক একটা, 2 ব্ল্যাঙ্ক একটা, 3 ব্ল্যাঙ্ক একটা, পরে একটা আরসি হচ্ছে 4, 5, 7, 8, 9, 10, এই 4টা হচ্ছে আমার এসি, এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে টিসি। এখন দেখেন এই টিসির জন্য আমার মিনিং দরকার, ধরেন আমি মিনিংটা একটা বললাম না, আমি আরসি 4টা কারেক্ট করা আমার টার্গেট, তাহলে এখানে 4টা হইলো। আর আরসি এখানে 11, 12, এই 4টা থেকে ধরেন এই সবগুলোতে আন্দাজি, ধরেন এইখানে 1 ব্ল্যাঙ্কটা আমার কারেক্ট করা ম্যান্ডেটরি, 1 ব্ল্যাঙ্কটা আমি ধরলাম হচ্ছে শিখলাম, তাহলে একটা এখানে 5টা। আর এইগুলো আজকে আমি মোটামুটি আরসিটা বুঝে ধরেন এই 4টা থেকে একটাই কারেকশন করলাম, টোটাল আমার টার্গেট এখান থেকে 6 পাওয়া। পরেরটাতে টার্গেট মাত্র আমার 5 পাওয়া। 5 কী হবে, পরেরটার ক্ষেত্রে এই যে এখানে গেল না, পরে 15টা কোশ্চেন আসে, তার মধ্যে 11, 12, 13, এই 3টা কোশ্চেন হচ্ছে আমার না, এখানে হচ্ছে 6, 7, 8, 9, আর এখানে হচ্ছে 10, 11, 12 পরের সেকশনের, এইগুলো হচ্ছে এসি। অর্থাৎ আপনি কিন্তু এসি টোটাল পাইতে 7টা, আর আমি 150 পাইতে গেলে কত জেনারেল পাইতে হবে বলছিলাম, বলেন, দেখাইছিলাম 150 পাইতে গেলে 12 ভাইয়া, 11টা, কয়টা, 11টা পাইতে হবে। এখন 11টা আর থাকে মাত্র গ্যাপ 4, এই 4 কিন্তু আপনি চাইলেই হচ্ছে তুলতে পারেন। 2টা 1 ব্ল্যাঙ্ক আছে, তারপর হচ্ছে আরসি আছে। আমি মনে করেন যে আমি সব বাদ দিতেছি, আমি সব পড়াই যাব, কিন্তু স্ট্রং বানাবো এসিতে। যে কারণ হচ্ছে কি, এসি পেয়ার পারলে কোশ্চেনটা খুব ইজি থাকে, জাস্ট পজিটিভ নেগেটিভ করলে আনসার মিলে যায়। কথা বুঝছেন, মানে এসি কারেকশন করা, পেয়ার জানলে কারেকশন করা পানির মতো সোজা। আমি আবার বলতেছি, এই 7টা থেকে 7টা যারা আমার এখানে ভালো করে, তারা মেইনলি এই 7টা থেকে 7টাই হয়। এই 7টা থেকে 7টা হলে ওটো 150 পাওয়া যাবেন। তো এই জন্য আমি আসলে প্রশ্ন প্যাটার্ন বাকিদের থেকে ভিন্ন। বাকিরা পড়ানোকে মানে ধরেন হচ্ছে জাস্ট কোর্স শেষ করে দেওয়ার এটা, বাট আমি আসলে ফোকাস করি আপনার এসিটা ওয়ার্ডটা ফুল করেন, আমি লজিক শিখিয়ে দেবো, লজিক বসায় বসায় এসিগুলো কমপ্লিট করেন। সেম জিনিস মকে গেলে এই মকের কোশ্চেনের সবগুলো এসি আমি করাই ফেলি আগে, বিকজ অফ তার হচ্ছে যেন ওই কনফিডেন্টটা চলে আসে যে আমি পরীক্ষা দিলে 150 পাবো। তারপরে যদি সে আরসি ভালো পারে, সে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক, ওই যে ধরেন টিসির জন্য এই সবগুলো ওয়ার্ড সে পড়লো, মুখস্থ করলো, তখন তার স্কোর ওটু বাড়বে। কিন্তু আমি ওই স্কোর বাড়ার থেকে মিনিমাম যেন অন্তত সম্মানজনক স্কোর নিয়ে আসতে পারে ভার্বালে, সেটার জন্য আমার প্রসেসটা থাকে। কথা কি বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, সো আমরা এভাবে যাব। সেম পরের সেকশনে হচ্ছে 5টা থাকবে, ম্যাথ আসবে, ম্যাথের 5টা দেখেন, কোয়ান্টিটিভ কম্পারিজন, বেসিক সব নর্মাল জিনিস। তারপরে আসবে রিয়াল ম্যাথ, তারপরে ডাটা, এইগুলো ম্যাথ আসবে, এইরকম সেম পরে 15টা থাকবে এরকম। ওকে, দেন ভার্বালের ক্ষেত্রে সেম, এই যে এখানে হচ্ছে 1 ব্ল্যাঙ্ক একটা, 2 ব্ল্যাঙ্ক একটা, 3 ব্ল্যাঙ্ক দেখেন আসছে 2টা। তার মানে কি, যে পরীক্ষাটা দিয়েছিল সে প্রথম পরীক্ষাটা কেমন দিয়েছিল ভার্বালে? প্রথম সেকশন ভালো হয়েছিল। ভালো হয়েছিল। এই যে এই জাজমেন্টটা, এটা আপনাদের ওটো চলে আসতে হবে। আপনার পরীক্ষাতে যদি দেখেন তাহলে বুঝতে হবে ভালো দিয়েছেন, পরের সেকশন খুব ইজি থাকলে বুঝবেন আপনি আসলে খারাপ দিয়েছেন। তাই এই যে এইভাবে আসবে। সেম দেখেন, এই যে 10, 11, 12, এই 3টা হচ্ছে মানে এসি। সেম তাহলে হচ্ছে 6, 7, 8, 9 প্রথম সেকশনে, পরের সেকশনে 10, 11, 12 একদম সিরিয়ালি সবসময় এসি পাবেন। অর্থাৎ প্যাটার্ন এইটা চেঞ্জ হবে না কোনোভাবেই না। কোন ম্যাথের পরে কোন ম্যাথ আসবে, কোন প্যাটার্নের পরে কোন প্যাটার্ন আসবে, এটা অলওয়েজ ইউনিভার্সাল সত্য। এইটাই ভালোভাবে কোনো মেন্টর আপনাকে দেখাবে কিনা সন্দেহ আছে। আমি সুন্দর করে পুরো জিনিসটা আজকে ক্লিয়ার করে দিলাম। পরীক্ষার হলে প্রথমেই আপনি প্রিপেয়ার থাকবেন। আপনার প্রথমে কোয়ান্টিটিভ কম্পারিজন আসবে, তারপরে একটা রিয়েল ম্যাথ আসবে, 3টা ডাটা ইন্টারপ্রিটেশন। তাহলে হবে কি, আপনি ধরেন হচ্ছে একটা ডাটা ইন্টারপ্রিটেশন চাইতেছেন যে আমি একটু পরে মানে যাব, তাহলে আপনি স্কিপ করে 3টা কোশ্চেন স্কিপ করলে পরেরটা পাইতেছেন, আবার আইতেছেন এখানে। সো আপনি কিন্তু প্রশ্ন নিয়ে খুব অ্যানালাইসিস হয়ে গেল আজকে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা প্যাটার্ন আমরা পড়াইলাম যেটা। এখন আমরা কি করব, আমরা আসলে প্রত্যেকটা জিনিস খুব বুঝে বুঝে, যেমন প্রথম ক্লাসেই হচ্ছে প্রত্যেকটা পার্ট। ভার্বালের ক্ষেত্রে হবে কি, 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক, ও না 1 ব্ল্যাঙ্ক
তারপরে এসি আরসি সব হচ্ছে একটা ক্লাসে অল্প অল্প করে 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 পড়তে পড়তে যাবো, অ্যাডভান্স হতে দেয়। এবং ক্লাসে আমরা কোনো নিজের বানানো কোশ্চেন বা আগের কোশ্চেন পড়াবো না, আমরা মানে রিয়েল কোশ্চেন থেকে কেএমএফ থেকে কোশ্চেন আসলে সলভ করে করে আপনাদের অ্যাডভান্স বানাবো। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, মানে আমাদের চিন্তা, সেইটাই যাবে। কোয়ান্টের ক্ষেত্রে 5LBটা আপনারা বাসায় করবেন, কেএমএফ আমি এখানে করাবো, বিকজ আমি কেএমএফ বেসড পড়াশোনা করাই। কারণ কেএমএফ হচ্ছে রিয়েল কোশ্চেন, মানে আগে আসা কোশ্চেন। সো এগুলা হচ্ছে আপনার এক্সাক্ট এক্সামের সাথে ভাইব যাবে, এই জন্য আমি আসলে এটা পড়ানো। ওকে, দেন হচ্ছে আমরা যাই হচ্ছে এবার কোশ্চেন দেখে আসলাম। এখন মেইনলি এগুলো হচ্ছে পেয়ার টেমপ্লেট আছে সব। আপনি জিআরই পড়ার জন্য আমি বলবো যেই যেখানে পড়েন রিসোর্স এগুলাই, এর বাইরে আপনি কোনো জিনিসে ধরার প্রয়োজন নাই, মানে নাই আপনাকে। আর যারা আমার এখানে ভর্তি হয়েছেন তাদের তো অন্য কোনো চিন্তাই নাই, আপনি সুন্দর করে আমি যা হোমওয়ার্ক দিই সেটা পড়বেন, এনাফ, আর কিছু না। এবার আসে হচ্ছে আজকের ক্লাসের যে বেসিক যে রিসোর্সে সেটাতে যাই। এই ক্লাসের বাহিরে অন্য কোনো নিয়ে কোশ্চেন আছে যে, মানে আমি এখন তো জাস্ট আজকের ক্লাসে যে ভার্বাল দেখবো, যেহেতু অলরেডি কিন্তু এই ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে, সবাই আশা করি একটু হলেও তো দেখে আসছি, রাইট? দেখে আসছি না? কনফার্ম করেন। নোট করছি জি ভাই। এই সেম জিনিস প্রত্যেকদিন এইভাবে থাকবে, আপনি নোট করে আসবেন, পরে আসবেন, আমরা এখানে ওভারভিউ করব, দেন আমরা আসলে ক্লাস করব। যে প্রশ্ন আজকে তার প্রশ্ন সলভ করবো না, আজকে গত ক্লাসটা কি জাস্ট ওভারভিউ করব। বাট এটাতে যাওয়ার আগে আর কোনো কোশ্চেন আছে কিনা, মানে আমাদের কোর্স বা যে কোনো জিনিস নিয়ে, সেটা বলে এনিথিং। হ্যাঁ বলেন মাহমুদ ভাই। ভাইয়া ওই যে আপনার আমি আপনার ব্যাচের যারা এক্সাম যারা রিভিউ করেন, আপনি যে অনেক এক্সাম দিয়ে আসার পরে তাদের একটা ফিডব্যাক নেন, এগুলো ম্যাক্সিমাম সবারই ভিডিও আমি দেখেছি আপনার চ্যানেল থেকে। তো এখানে আপনার যেটা আমার একটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি আপনার ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তাদের অ্যানালাইটিক্যাল রাইটিং এর স্কোরটা যদি আমাদের একটু বা জানা যেত তাহলে ভালো হতো। কারণ জিনিসটা হচ্ছে আমরা স্কোরটা যখনই তারা পরীক্ষা দেয় ওই দিন রাতে আমি ইন্টারভিউ শেয়ার করি, কিন্তু অ্যানালাইটিক রাইটিং এর রেজাল্ট দেই কতদিন পরে বলেন তো? জি, এটা 15 দিন পরে মনে হয়। সো সবার স্কোর কিন্তু ভালো, 4 না, 3.5, কিন্তু এই স্কোরটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপরে। আমি আবার বলতেছি, অ্যানালাইটিক্যাল রাইটিং এ গ্রামাটিক্যাল ব্যাপার থাকে, লেখার এক দক্ষতা থাকে, কিভাবে লিখতে হয় সেটা শেখায়। বাট আপনি যদি ধরেন একদমই গ্রামাটিক্যাল লেখে কোনো লিখতে পারেন না, তাহলে সেটার জন্য আপনার কাজ করতে হবে। সেখানে যদি আপনি 2.0 পান, সেটা আসলে আমার কোনো কিছু করার নেই। কথা কি বুঝতে পারছেন? না, এটা হচ্ছে কি, আমি জি আপনার কথা বুঝছি। এটা হচ্ছে আপনার, যদি আমি ওয়েবসাইটে দেখেছি, তো আপনার বাংলাদেশে সবারই দেখা গেল আপনার স্কোর ভালো থাকে, কিন্তু অ্যানালিটিক্যাল রাইটিং এ আসলে এভারেজ স্কোর কম। হ্যাঁ, এখন 3 রাখেন, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি কাজ, 3 রাখতে হবে। 3 এর নিচে হওয়া মানে আপনি গ্রামার ভুল করেন। এখন ধরেন আমাদের কোর্সটা হচ্ছে জিআরই টেকনিক্যাল জিনিসে, এই গ্রামারটা কাজ করবে যারা আইএলটিএস পড়ায়, রাইট? সো বা হচ্ছে এটা, এখন আমাদের আসলে ওই গ্রামারটা এরাগুলোতে ওই অত নাই। যদি আমার এরকম হইতো যে গ্রামারটা ঢুকাতে হয়, তাহলে আসলে এটা আসলে হয়, মানে না এটা এত সময় আসলে কভার করা যাবে না, মানে আমাকে দ্বারা পসিবল না, এটা আর কি। হ্যাঁ জি ভাই, আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের এখানে যারা আজকে নতুন আছি ব্যাচ 8 এ, ওনারাও হয়তো বা একমত হবেন। আপনার ব্যাচ 7 এর কিছুদিন আপনি আমাদেরকে ক্লাস করার সুযোগ দিয়েছিলেন, যারা আগে ভর্তি হয়েছিল। তো ওখানে দেখেছি যে আপনি ওনাদের পছন্দ অনুযায়ী আর কি সব একসাথে কোয়ান্ট শেষ করেছেন, তারপরে ভার্বালের দিকে গেছেন, লাস্টের দিকে বিশেষ করে। তো আমরা আসলে বেসিক্যালি আপনার উপরে ট্রাস্ট করতে চাচ্ছি এবং আপনার উপরে ডিপেন্ড করছি। আপনি আমাদেরকে যেভাবে আগাবেন, সেটা যদি হয় একবারে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আপনি যেটা ভালো মনে করবেন সেভাবে আমাদেরকে আগালে আমার মনে হয় ভালো হবে। এটাই আর কি। আমরা আমাদের নিজেদের অভিমত আসলে আমার মনে হয় না খুব একটা কাজে দিবে, কারণ আমরা তো এই বিষয়ে খুব একটা এক্সপার্ট না। এটাই ভাই। ঠিক আছে। এখন মানে এইটুকু আগে বলেন, বাকিরা সবাই যারা এডমিট হয়েছেন, ভরসা নিয়ে এডমিট হয়েছেন তো, নাকি পরে কি পড়ায় কি না এগুলো জাজ করতে আসছেন? এগুলো করেন না। 3 মাস শুধু আমাকে সময় দেন। যারা সাথে অলরেডি ক্লাস করছেন, সেখানে কি ইফোর্ট কম পাইছে কেউ বলেন তো? যারা করে আসছেন কয়েকটা ক্লাস, ইফোর্টে কি কম ছিল ওই সেখানে? না ভাই, এফোর্টটা আপনার 100% ছিল। ওকে, সো এইখানে 100%ই থাকবে। জাস্ট হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা ঠিকভাবে করতে হবে। আমি আবারও বলতেছি, প্রথম দিন থেকে ঢুকছেন, জাস্ট সব ভুলে যান। ধরেন অনেকে আছে যে আমার এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে আগের ব্যাচের মানুষজন আসতে পারে। সো অনেকেই জয়েন হয়েছেন, আসছেন,
তারা হয় কি যে প্রথম থেকে শুরু করতে চায়। সো আমি বলবো যে ভাই যেখানে আসেন হয়তো বা আপনার রিভিশন হবে, প্রথম থেকে শুরু করলে আমার এখানে চোখ বন্ধ করে এক টানে শেষ করে ফেলেন, আপনি হয়ে যাবে। কিন্তু ভাই জিআরই এমন একটা জার্নি, এক টানা যদি 4 মাসে পড়ে ফেলেন হয়ে যাবে। বাট এই এক টানা আমার এখানে 4 মাস 5 মাস পরে যদি পরীক্ষা বসেন, আপনি ইজিলি 315-20 পাওয়ার কথা। কিন্তু আপনি যদি এটাকে 1 বছর নিয়ে যান, আপনি দেখবেন 310ও পাইতেছেন না, বিকজ অফ মানে একই জিনিস বারবার রিভিশন করা বিরক্ত লাগবে, আপনার ওয়ার্ডগুলো রিভিশন দিতে ভালো লাগবে না, এই সব নানান জিনিস থাকে। আর জিআরইর সময় দেখবেন সবচেয়ে বেশি ব্রেকআপ হয়, এই হয় ওই হয়, স্টুডেন্টদের মতামত আর কি, এইটা হয় ওইটা হয়, দেখবেন হাজার সমস্যা আপনার এখানে আসবে। মানে আপনি অসুস্থ হবেন, আপনার ব্রেকআপ হবে, আপনার ঝগড়া হবে, হাজার কিছু আসবে। সব কিছু বাদ দিয়ে যে এটা একবারে শেষ করে ফেলেন, আমি এটা রিকোয়েস্ট করবো আর কি, মানে পিছায়েন না আর কি। ওকে, আর ক্লাসের ব্যাপারে আমরা একটু বলি। রমজান অবস্থায় আপনারা দিনে কি ক্লাস কি পসিবল আপনাদের পক্ষে? পসিবল। সবাই না ভাইয়া, জব তো থাকে। জব কখন শেষ হয়? জব হচ্ছে 5টা। 5টা? না ভাইয়া, তার দেরি হয়। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে জব হোল্ডার কি ম্যাক্সিমাম, মানে আপনারা জাস্ট হাত তুলেন তো জব হোল্ডার কয়জন, তাহলে আমার বেটার হতো। জব হোল্ডার কয়জন হাত তুলেন, তাহলে আমি আসলে বুঝতে পারতাম যে রেশিওটা। ওকে, 10 জন, তাহলে তো ম্যাক্সিমাম তো জব ছাড়া। ভাই আমার ভার্সিটি থাকে দিনে। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, আমার উপরে নিতে হবে দায়িত্বগুলো। ওকে, জিনিসটা হচ্ছে আমরা রমজানে আপনাদের ওয়ার্ক প্রেশার কম দিব, এটা নিয়ে আপনাদের কোনো ভাবতে হবে না। আপনাদের রাতে হইলেও আমরা ক্লাসের প্রেশারও কম দিব, অল্প সময় ক্লাস করবো, শুধু এই রমজানটাই। রমজানের পরে আমরা নর্মালি 2 ঘন্টা 2.5 ঘন্টায় ক্লাস করি, 1-1.5 ঘন্টা। 1 ঘন্টার নিচে তো কখনো ক্লাস হয় না, 1.5 ঘন্টার নিচে। যারা এই 7-এ ক্লাস করে আসছেন তারা দেখছেন। সো রমজানে আমরা আসলে শিথিলতা করব এই জিনিসটা, মানে একদিন পর পর ক্লাস হয়, মানে শনি সোম বুধ আপনাদের ক্লাস 9টায়, আপাতত 9টা না, আমার আসতে লেট হয়ে গেছিলো আজকে নামাজে, 9টা 20 ধরি। তো 9টা 20 থেকে আমরা ক্লাস শুরু করব নেক্সট দিন থেকে, সেটাই। সো মানে 9টা 20 থেকে 10টা 20 আপাতত 1 ঘন্টা করে আমরা যে হোমওয়ার্ক দিব সেই অনুযায়ী আমরা আলোচনা করব। এই সময়টা তো নিয়ে কারো সমস্যা নেই, রাইট? না ভাইয়া, সমস্যা নেই। ওকে, আপাতত এটা যদি কখনো চেঞ্জ হয় আমি রিসোর্স গ্রুপে বলবো। সো কিছুদিন মানে এই রমজানটা আমাদের উপর আপনাদের কনসিডারেশন করতে হবে, যেহেতু নর্মালি সব ব্যাচ, সব স্টুডেন্ট বলেন, অন্যান্য ব্যাচ বলেন, যে কোনো মেন্টররা রমজানে দিনের বেলা শিফট করে 11টায় 12টায় 10টায়। বাট আমি আসলে পারতেছি না বিকজ অফ আপনাদের জব, এটা আমার জন্য বাধা। আমি দিনে নিতে পারলে ভালো হতো, কারণ আমারও নামাজ কালাম সব কিছু এই যে এখন তাড়াহুড়া করে জাস্ট ফুল নামাজও পড়তে পারি না, আপনাদের ক্লাস শেষ করে আবার পড়বো, তার মানে হচ্ছে একটা ব্যারিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে কনসিডারেশন রাখবো। আপনাদের ক্ষেত্রেও সেম, মানে একটু মানে রমজানে কম পড়াশোনা হবে আমি জানি, কিন্তু হোমওয়ার্ক ছাড়া ক্লাস নেক্সট ক্লাস হবে না, এটা একদম ডট। ম্যাক্সিমাম হোমওয়ার্ক করবে না, ক্লাস হবে না। আরেকটা জিনিস রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ডিসকাশন গ্রুপে মাস্ট বি, আমি যখন কোশ্চেন করবো ভাই আপনাদের পড়া কি হয়েছে, সবাই একটু রেসপন্স করবেন, আমাকে একটু এই রেসপেক্টটুকু দিয়েন। কারণ আমি হচ্ছে মানে সবাই হয়তো বা ব্যস্ত জানি, রেসপন্স করেন না বা মেসেজ করতে ভালো লাগে না, কিন্তু আমার আসলে আপনাদের রেসপন্সের উপরে ক্লাস ডিসিশন নিতে হেল্প হয়। যে অনেকের হোমওয়ার্ক হয় না, একদিন সময় দিলে হয়তো বা সে করে ফেলতো, সে কী করে রেসপন্স করে না, তো আমি দেখি 2-3 জন বলছি ইয়েস আমি ক্লাস করাই ফেলি, তার হোমওয়ার্ক জমে গেল, সে শেষ, জেরি জার্নি থেকে শেষ। 30 জন 34 জন আছেন, লাস্টে পরীক্ষা দেন 10 জন 5 জন। বাকিদের কেন, আমি বাকিদেরটা কেন লায়াবিলিটি নিব না যে সে কেন পারতেছে না? সেই জন্যে ম্যাক্সিমাম হোমওয়ার্ক হইলে আমি পরবর্তী ক্লাস করাবো, এটা আপনাদের উপরেই। সো এনশিওর করবেন আমি মেসেজটা দিলে রিপ্লাই করতে, গ্রুপে অ্যাডমিনে আরেকজন রাখছি, সে যদি মেসেজ দেয় সেটা রিপ্লাই করতে, আর কিচ্ছু না। ওকে, সো আমরা প্যাটার্নে গেলাম, এবার আসি আমরা গত ক্লাসের যে একটা ওভারভিউ করা সেটা একটু করব, সেটা যদি যাই। আচ্ছা, তার আগে আমরা হোমওয়ার্কটা দিয়ে দিই। সেটা হচ্ছে সব থেকে বড় কথা, ডে 2-র জন্য এই যে হোমওয়ার্কটা আপনার হচ্ছে প্রথম এবং প্রধান কাজ, আপনি এই 3টা অধ্যায় করবেন। কোথা থেকে করবেন? বই আছে, বই হচ্ছে সুন্দর করে রিসোর্সে যাবেন, আপনাদের রিসোর্সের মধ্যে সুন্দর করে দেখেন, এখানে এই যে কোয়ান্ট পার্ট আছে, যে কোয়ান্ট লেখা, কোয়ান্টের মধ্যে 5 LB,
এই যে ফাইভ বি বই এখানে বইয়ের মধ্যে আছে। এখন যদি বলেন ভাই আমি তো এই বইও পাই না খুঁজা, আমার মতো হচ্ছে আমি তো কম্পিউটার চালাতে পারি না, ঠিক আছে আমি বইয়ের লিঙ্কও দিয়ে দিই এখানে, আর কিছু অবশ্যই আশা করি থাকবে না। অ্যাক্সেস নাই একটু। হ্যাঁ দিব, এগুলো আজকের ক্লাসে পরেই অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি কি সিরিয়ালি করাবেন ভাইয়া, এই যে এরকম কোয়ান্ট ভার্বাল একদম এরকম? বললে এইভাবেই যাবে। হ্যাঁ মানে জাস্ট আমার উপর ভরসা রাখেন, ঠিক আছে? এক সময় পরে দেখবেন রিসোর্স শেষ। কথা কি বুঝছেন? না সেটা তো বুঝি, একদিন মানে ভার্বাল জাস্ট একদিন কোয়ান্ট এইভাবে। হ্যাঁ একদিন গ্যাপ থাকবে, যেমন দেখেন আজকের বেসিকের পরে গ্যাপ হলো, গ্যাপের পরে পরবর্তী ক্লাসের আগে আপনি কোয়ান্টটা করে আসবেন, কোয়ান্টের সলিউশন সব আপনাদের করাবো, এরপরে আবার ভার্বালের হোমওয়ার্ক দিব। কথা কি বুঝছেন? হ্যাঁ। আর আমাদের ক্লাস স্কেডিউল কি চেঞ্জ করার কোনো পসিবিলিটি আছে কি রমজানে? রমজানে বলতে টাইমটা কি টাইমটা এটা অলরেডি নর্মাল বললাম, ফিক্স? দিনে কেউ পাচ্ছে না, দিনে কেউ পাচ্ছে না, এখন জিজ্ঞেস করলাম। রাতে যেহেতু আমাদের নামাজের একটা ব্যাপার থাকে, সো আপাতত আপ ডাউন হইতে পারে, যেমন আপাতত বলতেছি 9:20 ফিক্স করতে চাচ্ছি, নামাজটা যেহেতু একটু আমার একটু আসতে আজকে তারা রয়ে গেছে, সো 9:30 রাখতে পারেন। ওই 9:20 মানে মানে আস্তে আস্তে মানুষ ঢুকতে ঢুকতে আমার ওটাই আর কি। সো 9:20, সো এটা শনি সম্বোধ। শনি সম্পদ। ওকে, এর মাঝেও ধরেন হইতে পারে যে সোমবার হলো না, কেন হলো না? আপনাদের উপরে, যেহেতু এই 3টা অধ্যায় শেষ করে আসতে হবে, রাইট? হোমওয়ার্ক না হলে আমি ক্লাস নিব না। 3টা অধ্যায় সবগুলো আমাদের আপনার করতে হবে, এবং এই 3টা অধ্যায় করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আপনি ইউটিউবের এই ভিডিওটা ওপেন করবেন, করে প্রথম 20 মিনিট বা আধা ঘন্টা হচ্ছে টোটাল কত? বেসিক বলা আছে, শুধু বেসিক প্রথম আধা ঘন্টা ওইটা করার জন্য এখানে এই সুন্দর করে এগুলো দেখবেন, দেখে খাতায় নোট করবেন। দেন হচ্ছে আপনি যাবেন হচ্ছে, দেন আপনি আর ভিডিও দেখবেন না, অফ। বেসিক বোঝা হয়ে গেছে, আপনি অফ। দেন অফ করে আপনি কী করবেন, বইটা খুলবেন, বইটা খুলে আপনি হচ্ছে ম্যাথগুলো করতে থাকবেন খাতায়, আলাদা খাতা, মাস্ট বি আলাদা খাতা, কেউ 5LB সলিউশন আলাদা খাতা করে আপনি সবগুলো ম্যাথ করবেন। যেটা বুঝবেন না সুন্দর করে এখানে এসে এখানে সলিউশন আছে, সলিউশনটা মিলিয়ে নেবেন। এরপরও যদি কোনো ম্যাথ না বুঝেন, সাথে সাথে ছবি তুলবেন, আমাদের ডিসকাশন গ্রুপে দিবেন, সেখানে একজন একজনকে হেল্প করবেন। না পারলে, একদম কেউ পারলো না, তখন আমরা পরবর্তী ক্লাসে ভার্বাল ক্লাস শুরু করার আগে 5-10 মিনিট হচ্ছে আপনার প্রবলেমটা দেখব। প্যাটার্ন বুঝছি আমরা কেমনে পড়তে হবে, কথা বলেন। জি, কিন্তু ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করলে ভালো না? তাহলে তো সবাই হচ্ছে হোমওয়ার্ক করতে বাধ্য হবে, যে না ভাই ক্লাস মিস দিচ্ছেন না। এই যে মেজরিটি ধরেন হচ্ছে এখানে সমস্যা কি হয়, আমি আপনাকে বলি, এরকম না যে আপনি বলতেই আছেন রেগুলার করব না। আমি জানি এই 3টা অধ্যায় করতে একদিন সময় বেশি লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি তো জানি যে যে রমজানে কতটুকু করলে করা শেষ হবে। কথা কি বুঝতেছেন? সেটা তো আমি ডেফিনেটলি ওইভাবেই টাইমটা দিই, বাট প্রেসারে থাকি তো একদিন পর। আমি তো যেদিন ক্লাস তার আগে বিকেলে আমি নক দিই, আপনাদেরকে হয়েছে? সো দেখি যে অনেকেই যারা ডেসপারেট করতে চায় তাদের হয় না, 2-1টা ক্লাস করলে আমি বুঝে যাই কোন স্টুডেন্টগুলো ডেসপারেট করতে চায় বাট হয় না, তাদের জন্য আমার সময়টা দিতেই হয়। সবার চিন্তা কেউ আছে করেই না, তাদের তো আমার দরকার নেই। কথা কি বুঝতে পারছি আপনাকে? সো ওইটা নিয়ে সমস্যা নেই, আপনি ডেসপারেট থাকলে আপনার ক্লাস হবে, এটা নিয়ে সমস্যা নেই। ক্লাসের জায়গা হবে, তবে রমজানে একটু শিথিলতা থাকবে, এটা বাস্তব। কারণ অফিস করে আসা, নামাজ পড়ে, আপনি বলেন না সময় তো কম, যার কারণে হয় কি, সেটা তো অবশ্যই। সেই কারণে এই মাসটা আমি একটু বুঝে শুনে তো হোমওয়ার্কটা একটু অ্যাকর্ডিং টু টা একটু কমাই দিতে পারেন। হোমওয়ার্কটা কমাইলে আবার সমস্যা, হোমওয়ার্কটা রেখে আমি সময়টা দিব, কারণ আমার তো একটা প্যাটার্নে পড়াইতে হয়, রাইট? ধরেন এখানে সলিউশনটা কিসের, এই 3টার না, সো আমি তো ভাঙতে পারছি না, আপনি দুটো চ্যাপ্টার করে এখানে তো রেকর্ডিংটা তো পুরোটার, আমি কি বুঝতে পারছি? হ্যাঁ সো ঠিক আছে, প্যাটার্নটা এই তখন 3টা আবার সূত্র প্যাটার্নটা একটা ক্লাসের মধ্যে কভার করা যায়, সো ওয়াই নট? কথা কি বুঝতে পারছি? এই যে প্রথম যে দেখছেন বেসিকটা, সেটা তো 3টার একসাথে চলে আসছে না। সো এগুলো নিয়ে ভাবতে হবে না, এগুলো আপনি করবেন, এগুলো আপনি এখন ভাবতে হবে না। আপনাকে যেভাবে হোমওয়ার্ক মানে একদিনে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, খুবই স্বাভাবিক, কারণ 5LB তে ম্যাথস কম না অনেক। সো আমি জানি, সো এই জন্য হোমওয়ার্ক দিছি, আপনার কাজ হোমওয়ার্ক করা। এখন কতদিন লাগে এটা আমাকে জানাবেন। মেইন কথা, নর্মাল ক্লাস হচ্ছে আগামী সোমবার, রাইট? এখন আপনি যদি তখন বিকালের আগে তো আমি নকই দিব আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা, তখন আপনার কন্ডিশন জানাবেন, এখন তো জানানোর কোনো প্রয়োজন নেই, রাইট? ওকে, গেল। এখন আজকের ক্লাসটার ভিডিওটা আপনার এখানে চলে যাবে, সো আপনারা সুন্দর করে এই সুন্দর করে ফলো করবেন, তাহলে দেখবেন ক্লাসের পরে ক্লাস চলে আসছে, সেম এখানে চলে যাবে, এখানে 2। এই মেইন ক্লাস বলতে যেটা ক্লাস আপনার হইতেছে সেটা বসবে, আর এগুলো সাপোর্টিং। সো মেইন কথা, প্রথম হোমওয়ার্ক ছাড়া আপনি ক্লাসে এসে আমার এখানে 0 শিখতে পারবেন। 0 বলতে 0,
ওকে, এবার আসি হচ্ছে আমরা আশা করি সব ইস্যু শেষ। এবার একটু কষ্ট করে আমরা একটু ওভারভিউ করি। আমরা মেনলি আজকে ভার্বাল করব। ভার্বালের অলরেডি আমরা কোশ্চেন প্যাটার্ন দেখে ফেলছি, বাট কোশ্চেনগুলা কি এগুলো একটা আলোচনা করবো যে কোশ্চেন কোনটা কি। কোশ্চেন টাইপ আমরা ভালো করে দেখছি টিসি মানে টেক্সট কমপ্লিশন, যেটার কারণে আমার ওয়ার্ড মিনিংগুলো প্রয়োজন হয়, বাকিটা আমি লজিক অনুযায়ী আনসার করি। সো লজিক 3 রকম, একটা হচ্ছে সাপোর্ট করা, একটা মানে মাঝখানে একটা গ্যাপ থাকে, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকলো, একটা লেখা থাকলো। এই কোলন মানে হচ্ছে সে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটা সাপোর্ট করতেছে। তো একটা জিনিস সাপোর্ট করলো নাকি কন্ট্রাস্ট করলো নাকি প্যারাডক্স করলো, এগুলো হচ্ছে আমরা ক্লাসে শিখবো। আমি হোমওয়ার্ক দিব, যে নেক্সট 1 ক্লাসের কারি সাপোর্টের হোমওয়ার্ক থাকবে, আপনি সুন্দর করে ভিডিও দেখে নোট করে বুঝে আসবেন। আমরা ক্লাসে ওই রিলেটেড আবার বলবো বেসিক, দেন হচ্ছে আমরা মানে কোন কোন ওয়ার্ডগুলো সাপোর্ট বলে, কোন কোন ওয়ার্ডগুলো কন্ট্রাস্ট, এগুলো শিখে শিখে প্র্যাকটিস করবো। কোশ্চেন প্যাটার্নটা কি, সেটা হচ্ছে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকে, একটা ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক। মানে ট্রিপল ব্ল্যাঙ্ক 3টা ব্ল্যাঙ্ক আনসার হইলেই আপনার পয়েন্ট পাবেন। সো এরকম কোশ্চেন থাকে, 2টা সেটে আমরা দেখছি। দেন হচ্ছে এসি পেয়ার। এসি মানে এটা এজ ইট ইজ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, বাট এখানে আনসারটা হয় পেয়ারে। বাট এই তুলনামূলকভাবে সবগুলো থেকে এখানে লজিক কম খাটায়, ব্রেইন যদি কমও খাটায়, কিন্তু আমি যদি পেয়ার পারি তাহলে আনসার কারেক্ট করা যায়। এখানে আমরা দেখতে 7টা কোশ্চেন থাকে টোটাল। সো আমাদের মেইন টার্গেট এই 7টার একটাও যাতে মিস না হয়, আমার স্টুডেন্ট একটাও যাতে মিস না হয়। দেন আরসি 8 রকমের, এর মাঝে আপনার যে কোনো যেই রকম আসতে পারে। 8 রকমগুলো কি এগুলো দেখবো। সিআরও 3 রকমের, এটা কি এটা দেখবো, জাস্ট কোশ্চেন প্যাটার্নটা আর কি। দেন আমরা এগুলো ইন্ডিভিজুয়ালভাবে নেক্সট ক্লাস থেকে সলভ করা শুরু করব। সো আমরা আগে বললাম টিসি এবং এসি দুইটাই হচ্ছে কাজ করে সাপোর্ট, কন্ট্রাস্ট অথবা আইডিয়া সিমিলারিটি। সাপোর্ট বলতে একটা লাইন আরেকটা লাইনের সাথে সাপোর্ট করতেছে। ধরেন আমি ভাত খাই, তার মানে আমি পজিটিভ কথা বলতেছি, পরে আমি খেলতে যাব পজিটিভ কথা। আমি ভাত খাবো না, তোমার সাথে রাগ করছি, পরেরটা হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ কথা যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোর্ট করবে, নেগেটিভ করবে। এগুলোর জন্য বিস্তারিত আজকে প্যারাই নেওয়ার দরকার নেই, জেনে যান যে এইগুলো জিনিস আছে, ওয়ার্ডগুলো যাতে মাথায় থাকে যে সাপোর্ট নাকি কন্ট্রাস্ট। সাপোর্ট হয়েছে যেমন সিন্স, অ্যান্ড, তারপর হচ্ছে আপনার আরও যেমন দ্যাট, এগুলো সব সাপোর্ট। আবার কন্ট্রাস্ট কি অলদো, হাউএভার, বাট, ইয়েট, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট। মানে আগে যদি বলে যদিও তুমি খারাপ, তার মানে এই যে যদি বলে দিছে ওকে যে দো যদিও তুমি খারাপ, কমার পরের লাইনটা অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু অলরেডি বলছে কন্ট্রাস্ট। দো মানে হচ্ছে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড, পরে আসবে যদিও তুমি খারাপ, তার মানে তুমি ভালো, মানে উল্টাটা হিসাব করছে, আগে খারাপ বলছি পরে ভালো হয়েছে, উল্টা হিসাব, এই জন্য এটাকে কন্ট্রাস্ট বলতেছি। এগুলো আমরা কোশ্চেন প্যাটার্নে বুঝবো। আরসি হচ্ছে এই যে আমরা যে কোশ্চেনগুলো দেখলাম, যে একটা রিডিং কম্প্রিহেনশন, যার আন্ডারে 1টা 2টা 3টা করে কোশ্চেন আসতেছে, এই যে এখানে এই যে এগুলা। সো এই যে এগুলো একটার মধ্যে 3টা, এগুলো হচ্ছে আরসি। এই যে আরসির এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন কোনটা দেখে কি বুঝবো, এটা আসলে এখন পড়তেছি। মানে কোন কোশ্চেন দেখলে বুঝবো যে সে আসলে কী চাইতেছে, এটা আসলে বোঝার ট্রাই করতেছি এই পড়া থেকে। এরকম 8 রকমের কোশ্চেন আসে। তো মাথায় রাখবো জিআরইর আরসি ইকুইভ্যালেন্ট টু টোফেলের ভার্বাল, টোফেলের রিডিং পার্ট হুবহু সেম। অর্থাৎ জিআরইর আরসি যদি ভালো করে পারেন, জিআরইতেও ফ্যাকচুয়াল কোশ্চেন আসে, টোফেলেও ফ্যাকচুয়াল কোশ্চেন আসে। তার মানে জিআরই করা মানে টোফেলের মানে ভার্বাল মানে রিডিং পার্ট কমপ্লিট করে ফেলা। আমি এটা জাস্ট কম্পারিজন দেখাইলাম। সেম ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি, যে কোশ্চেনের আনসার হুবহু প্যাসেজে পাবো, এখানে কোনো পেঁচাবে না। সো পেঁচাবে না তার মানে হচ্ছে আমি যদি আনসারটা হুবহু প্যাসেজটা বুঝতে পারি, আমি আনসারটা গেস করতে পারবো। সো এই জন্য এটাকে বলতেছি ফ্যাকচুয়াল কোশ্চেন। আর ফ্যাকচুয়াল কোশ্চেন চিনবো কীভাবে, যদি কোশ্চেনের মধ্যে থাকে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মেনশন দ্যাট, লাইন নাম্বার বলে দিছে কোন ওই নাম্বারটা এই লাইনে আছে, তার মানে আমি বুঝবো এই কোশ্চেনটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, যেটা কোশ্চেনের মধ্যে আমার প্যাসেজের মধ্যে আনসার থাকবে। কথা কি বুঝছি? ফ্যাকচুয়াল কোশ্চেন বুঝছি? জি ভাই। ওকে। দেন হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনের আনসার প্যাসেজে থাকবে না, প্যাসেজে সবই থাকবে বাট নেগেটিভ কোশ্চেনের আনসার থাকবে না। সো এটাকে আমরা বলতেছি নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, যার কারণে আমাদের এটাই নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, যেখানে চিনব হচ্ছে অ্যাকসেপ্ট থাকবে, প্যাসেজে সবই আছে কি নাই, কোশ্চেনটা এরকম, প্যাসেজে সবই আছে কি নাই, এই জন্যে এটা হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। এইটা হচ্ছে আমরা দেখব অবশ্যই অ্যাকসেপ্ট এই লেখাগুলো থাকতে হবে। ওকে, নেগেটিভ গেল। এবার এসে হচ্ছে আমাদের
সামারি কোশ্চেন, একটা পুরো প্যাসেজের সামারি বা মেইন আইডিয়া কোশ্চেনটাকে এটা আমরা বলতেছি। তো মেইন আইডিয়া কোশ্চেন যদি পুরো প্যাসেজের সামারি কোশ্চেন বলি তাহলে হচ্ছে এটা। এবার আসে হচ্ছে প্যাসেজ চিনবো কীভাবে, যদি দেখি দ্য প্যাসেজ প্রাইমারি কনসার্ন, অথবা প্যাসেজে হোল প্যাসেজ অনুযায়ী কী বোঝাচ্ছে, অথবা এই যে প্যাসেজের যে পুরো কন্টেন্ট ইনফরমেশন কন্টেন্ট অনুযায়ী কী বোঝাচ্ছে, অথবা পুরো প্যাসেজটা কী নিয়ে সাপোর্ট করতেছে, পুরো প্যাসেজটা কিসের উপর ডিপেন্ড করা, পুরো মেইন আইডিয়াটা কি, এটা হচ্ছে সামারি কোশ্চেন। অর্থাৎ এটা পড়ার জন্য বোঝার জন্য পুরো প্যাসেজটার একটা ভাইব জানতে হবে। সেটা জানার জন্য আমরা ইজিলি বুঝতে পারবো প্যাসেজটা কি কার পক্ষে যাচ্ছে, প্যাসেজটা কি মারামারি করতেছে একজন আরেকজন, নাকি প্যাসেজটা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করে একদম সুন্দর কথা বলতে যাচ্ছে। যে যাকে নিয়ে যে টপিক নিয়ে পুরো প্যাসেজ কথা বলবে সেইটাই হচ্ছে প্রাইমারি পারপাস। ধরেন হচ্ছে আমি ভাত খাই না, এটা নিয়ে যদি পুরো প্যাসেজে হচ্ছে গসা মজা করে, তাহলে মেইন পারপাস হচ্ছে আমি কেন ভাত খাই না বা আমি কেন ভাত খাইছি, এই টাইপের একটা। সো পুরো প্যাসেজ যাকে নিয়ে হচ্ছে গসা মজা করবে সে হচ্ছে ওই প্যাসেজের মেইন অথবা মেইন পারপাস। সো সামারি কোশ্চেন হচ্ছে এটা দেখে বুঝতে হবে পুরো প্যাসেজটা থেকেই ভাইবে আনতে হবে, একটা লাইন থেকে হবে না। দেন হচ্ছে ইনফারেন্স কোশ্চেন, অর্থাৎ ইনফারেন্স কোশ্চেন হচ্ছে মানে বাংলায় যদি বলি অনুমান করা, তার মানে হচ্ছে প্যাসেজে সরাসরি আনসার পাবেন না। প্যাসেজে বলা থাকবে আমি খুশি ছিলাম, আনসারে খুলবে যে আমি মানে ধরেন হচ্ছে নাচানাচি করতেছিলাম, তার মানে আমি আসলে খুশিই ছিলাম বিকজ অফ দ্যাট। সো ব্যাপারটা হচ্ছে ইনফার করতে হবে। সো আপনি এটা চিনবেন কীভাবে, যদি থাকে প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, এই যে প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ সাজেস্ট যদি থাকে, প্যাসেজ মেনশন যদি থাকে তাহলে বুঝবো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, মানে হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। আর প্যাসেজ সাজেস্ট মানে হচ্ছে আপনার ইনফারেন্স কোশ্চেন বা অনুমান করে আনসার করতে হবে। অর্থাৎ এই যে কথাটা, এই কথাটা কি বোঝাচ্ছে প্যাসেজ অনুযায়ী অনুমান করে আপনার আনসার করতে হবে। এগুলো আমরা শিখবো ক্লাসে। সো চিনবো কীভাবে, যদি প্যাসেজ সাজেস্ট দ্যাট থাকে, প্যাসেজ ইনফার দ্যাট থাকে, প্যাসেজ ইমপ্লাই থাকে। এগুলো কিন্তু ভাই খাতায় নোট করে সুন্দর করে মুখস্থ করতে হবে, কোনটা দেখতে কীরকম। ওইটা না জানলে আপনি মানে অ্যাপ্লাই করবেন কীভাবে কোশ্চেনে। সো কোশ্চেন প্যাটার্ন চিনা আগে ইম্পর্টেন্ট, তারপরে কোশ্চেন মানে কীভাবে সলভ করবো সেটা শিখবো। সো ইনফারেন্স কোশ্চেন চিনবো কীভাবে, যদি প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, প্যাসেজ ইমপ্লাই দ্যাট, এগুলো যদি থাকে। দেন রেটোরিক্যাল পারপাস কোশ্চেন। রেটোরিক্যাল পারপাস কোশ্চেন হচ্ছে অথর পারপাস কোশ্চেন, মানে হচ্ছে পুরো প্যাসেজে এই কথাটা মেইন অথর কি কথা বলতেছে, মেইন অথর একটা প্যাসেজে কিন্তু একের অধিক অথর থাকতে পারে। আচ্ছা, একের অধিক অথর থাকবে, এটা চিনবো কিভাবে, আমরা ভিডিও যারা দেখে আসি বলেন তো। বাট হাউএভার কন্ট্রাস্ট ওয়ার্ড থাকবে। হ্যাঁ, কন্ট্রাস্ট ওয়ার্ড না, জাস্ট তিনটা ওয়ার্ড থাকবে, অন্য কোনো না। কি কি? বাট হাউএভার ইট, এই তিনটা ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝবো প্যাসেজের মধ্যে মারামারি চলমান, একজন আরেকজনকে একদম পুরো জুতা পেটা করতেছে, মানে তুমি ভালো না মানে তো মানে উল্টা। সো এই তিনটা ওয়ার্ড দিয়ে বুঝবো যে একের অধিক কথা বলতেছে। আর মেইন যে অথর, এই যে রেটোরিক্যাল পারপাস যদি বলা থাকে অথর প্যাসেজ দ্যাট, অথর কি বলতে চাচ্ছে, অথর কি বলতে চাচ্ছে, তাহলে বুঝবেন আমার মেইন অথর প্যাসেজটা যে লেখছে সে আসলে এই লাইনটা দিয়ে কি আসলে মিন করতেছে পুরো প্যাসেজে, তার পার্সপেক্টিভ এখানে আনতে হবে। এর সাথে একটা ডিফারেন্স আছে অথর পারপাস কোশ্চেনে, দুইটাই দেখেন অথর প্যাসেজ অথর লেখা আছে, কিন্তু দুইটার মধ্যে একটা প্রাইমারি মানে ডিফারেন্স কি, এখানে কি থাকে অবশ্যই লাইন উল্লেখ থাকে, অর্থাৎ ওই লাইনের মধ্যে কোন যে অথর কথা বলছে তার পার্সপেক্টিভ জানতে চাইছে। এখানে মেইন অথরের পার্সপেক্টিভ জানতে চাই, আর এখানে ওই লাইনের মধ্যে কি কোন অথর কি বুঝাতে যাচ্ছে সেইটা জানতে চাই। এইটা হচ্ছে রেটোরিক্যাল পারপাস এবং অথর পারপাসের মধ্যে পার্থক্য। দেন হচ্ছে সেন্টেন্স ফাংশন, অর্থাৎ সেন্টেন্স ফাংশন বলতে হচ্ছে একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে সম্পর্কটা কীরকম। এটা সাপোর্ট সম্পর্ক হতে পারে, এটা কন্ট্রাস্ট সম্পর্ক হতে পারে। যেমন আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের মাঝখানে যদি একটা হাওয়ার থাকে তাহলে বুঝে নেব কি একজন আরেকজনের সাথে কি সম্পর্ক, কন্ট্রাস্ট। আর যদি কিছু না থাকে সাপোর্ট সম্পর্ক। এই টাইপের সেন্টেন্স ফাংশন থাকে। অনেক সময় একটা লাইন দিয়ে বলে ওই লাইনটা দিয়ে কি বুঝতেছ, এই লাইনটার মিনিংটা বুঝতে বলে, এগুলো হচ্ছে সেন্টেন্স ফাংশন, যে জাস্ট সাপোর্ট বা কন্ট্রাস্ট কিনা সেটা দেখার জন্য, এবং লাইনের মিনিংটা কি সেটা জাস্ট হচ্ছে সাপোর্ট করতেছে, মিনিংটা কি, এটা এরকম একটা কোশ্চেন আসে। দেন ওয়ার্ড মিনিং, এই ওয়ার্ড মিনিং কোশ্চেন হচ্ছে একটা ওয়ার্ড দিবে, তার মিনিংটা আপনার বলে দিতে হবে। ওয়ার্ড কি থাকবে, জিআরইতে যা পড়ছেন ফ্র্যাগমেন্টে সেই ওয়ার্ডই। অ্যাম্পলিফাইজ মানে হচ্ছে বৃদ্ধি করা অনেক বেশি, এই টাইপের কিছু। সো জিআরইতে মানে আননোন ওয়ার্ড আসবে না এটা। তবে আমি আবারও বলতেছি ভার্বালের আরসিগুলো যদি পড়েন ভালোভাবে,
আপনার টোইফেলের যে আসছে ভার্বালটা বা রিডিংটা পুরোটাই হুবহু, কোনো ডিফারেন্স নাই। ক্রিটিক্যাল রিজনিং এবার এই যে পুরোটা এটা হচ্ছে আরসির মধ্যে পড়ছে, বাট এক্সট্রাভাবে একটা পার্ট আসছে, পরীক্ষা হলে একটা থাকে, ম্যাক্সিমাম দুইটা, যদি কারো এক্সাম একটু ভালো হয় তাকে ম্যাক্সিমাম দুইটা দিতে পারে। ক্রিটিক্যাল রিজনিং নামই হচ্ছে ক্রিটিক্যাল। এর আগে দেখেন ভার্বাল ইংলিশের রিজনিং, বাট এখানে রিজনিং আছে, চিন্তা করতে হবে, আবার চিন্তাটা করতে হবে কীরকম ক্রিটিক্যাল, মানে এত চিপায় চিন্তা করতে হবে যে চিন্তা হয়তো নর্মালি করে না, বাট আপনাকে এখানে লজিক একটা দাঁড় করাতে হবে। এইটা কয় প্রকার? 3 প্রকার। কি কি? স্ট্রেংথেন উইকেন কি কি? একটা হচ্ছে স্ট্রেংথেন উইকেন, একটা প্যারাডক্স। 3 প্রকার। এই 3 প্রকার পরীক্ষা হলে বুঝবো কিভাবে এটা আরসি মানে এটা সিআর। পরীক্ষা হলে বুঝবো কিভাবে এটা সিআর এর কোশ্চেন। প্রথম এবং প্রধান হচ্ছে বৈশিষ্ট্য, সেটা একটা প্যাসেজের একটাই কি থাকবে কোশ্চেন থাকবে, আদারওয়াইজ বাকি সব আরসিতে একের অধিক কোশ্চেন থাকে। কথা কি বুঝছি? জি ভাই। আচ্ছা, প্রথমত দেন হচ্ছে আমরা যদি ইফ টু মোস্ট স্ট্রেংথেন এগুলো বুঝবো। আচ্ছা, একটা কোশ্চেন সিআর এটা কি স্ট্রেংথেন মানে একটা মানে স্ট্রেংথেন মানে কি? আপনার সিআর এর ক্ষেত্রে ধরেন হচ্ছে একটা প্যাসেজ থাকে, এই প্যাসেজে একটা কোশ্চেন থাকে, এটাকে বলবো হচ্ছে এই প্যাসেজে কি করে একটা অথর হচ্ছে একটা ডিসিশন দেয়। আর স্ট্রেংথেন বলতে বোঝায় বা সাপোর্ট বলতে বোঝায় অপশনগুলো দিয়ে আপনার এই প্যাসেজের সাথে সাপোর্ট করে, মানে প্যাসেজ যদি বলে যে আমি খুনি, তো আপনার অপশন থেকে আমাকে আমিই খুনি এটাকে একটা প্রমাণ এখানে দিতে হবে, একটা এক্সট্রা লাইন অ্যাড করতে হবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। এক্সট্রা লাইন অ্যাড করতে হবে, এটা হচ্ছে সাপোর্ট। আবার যদি বলে যে আমি খুনি বাট এখানে বলছে উইকেন, তার মানে বুঝতে হবে আপনার কাছে এগুলো হচ্ছে এভিডেন্স, প্রমাণ। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রমাণ, অপশনগুলো হচ্ছে আপনার প্রমাণ। সো আমি খুনি উইকেন যদি বলে কোশ্চেন, তার মানে বুঝতে হবে এখান থেকে একটা প্রমাণ অ্যাড করে এখানে এমন একটা লাইন দিব যেটাতে বোঝাবে আমি খুনি না। কথা কি বুঝছি? জি ভাই। আচ্ছা, প্যারাডক্স কি? প্যারাডক্স হচ্ছে দুইটার মীমাংসা করা। এখানে দুইটা কথা বলছে। একটা কথা বলছে হচ্ছে ওই যে আমি ভিডিওতে যে উদাহরণটা দিয়েছি, আমি গরিব, আমার কাছে কখনো টাকা পয়সা নাই, ইম্পসিবল, মানে আমি 10 টাকা কামাইতে পারি না, কিন্তু আমার হাতে আইফোন আছে। প্যারাডক্সটা সলভ করো। তার মানে এই দুইটার একটা ভ্যালিড একটা প্যারাডক্স দিতে হবে, যেটা দিয়ে বোঝায় আমি গরিব হইলে আমার কাছে কেন আইফোন থাকতে পারে। হইতে পারে যে আমি এটা গিফটেড, আমার একটা ফ্রেন্ড তার অনেক কোটি কোটি থাকা, সে আসলে দয়া করে গিফট করছে আমার কাছে। এটা একটা প্যারাডক্স সলভ করা। সো প্যারাডক্স পরীক্ষা হলে আসে না খুব একটা, বাট এখান থেকে আসবে। প্যারাডক্স খুব একটা পাবেন না, যদি না অনেক বেশি পরিমাণ হার্ড হয়েছে, তাছাড়া প্যারাডক্স আসে না। সো আমরা পাই নাই। সো তাহলে এই যে প্রশ্নগুলো স্ট্রেংথেন কিনা সেগুলো কিছু ওয়ার্ড দিয়ে মুখস্থ করতে হয়। কী কী ওয়ার্ড আছে বলেন তো স্ট্রেংথেন কিনা? পরীক্ষা কোশ্চেনে দেখবো, কোশ্চেনে যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে বুঝে সাপোর্ট করতেছে। কি কি যারা মুখস্থ করছেন? সাপোর্ট, এভিডেন্স, এডিশনাল এভিডেন্স, আর এই আরো কয়েকটা আছে মনে হয় ভাই। অ্যাজাম্পশন কি যায়? অ্যাজাম্পশন স্ট্রেংথেন যায়। আচ্ছা, বাকিরা কি মানে এটা কি আননোন লাগতেছে নাকি ভিডিওতে শুনছি? ভাই। ওকে, সো এগুলো কিন্তু হাতে নোট করতে হবে ভাই। এগুলো নোট মুখস্থ প্রথম দিকে শুনলেই বিরক্ত হয়ে যাবেন বা মানে মনে থাকবে ভাবতেছেন, বিশ্বাস করেন 3 মাসের জার্নি কিচ্ছু মনে থাকবে না। নোট মানে নোট, ওই নোট করলে পরীক্ষার আগের রাতে জাস্ট হচ্ছে পরীক্ষার আগের রাতে যায় যদি একবার নোটটা একটু মানে জাস্ট একটু উল্টে যান না, কনফিডেন্ট লেভেল অটো বুস্ট আপ হবে। কারণ নোটে অল্প লেখা থাকে তো, জাস্ট পরীক্ষার আগে যদি একটু দেখা যায় মনে হয় জারি আমার তো সব রিভিশন হয়ে গেছে। সো নিজের নোট ইম্পর্টেন্ট। আমি কিন্তু ম্যাথের কোনো শিট টিট এগুলো নোট দিব না, আপনি ক্লাস করে নিজে নিজে নোট করতে হবে। আমার কাছে কোনো নোটও নাই, আমার ব্রেনে যা আছে তাই ডেলিভার করবো, আপনি নোট করবেন। ওকে, আচ্ছা, আন্ডারমাইন চিনবো কীভাবে? উইকেন্ডগুলো কী কী ওয়ার্ড বলেন? বুঝি নাই ভাই আপনার কোশ্চেন। একটা কোশ্চেন মানে আমি তো সাপোর্টের জন্য বলছি যে স্ট্রেংথেনের জন্য আরো কিছু থাকতে পারে, এডিশনাল সাপোর্ট, তারপর হচ্ছে অ্যাজাম্পশন, এগুলো রাইট। সেম উইকেন্ডের জন্য কোন কোন ওয়ার্ড থাকলে বুঝবো উইকেন্ড করতেছে? এখানে আন্ডারমাইন থাকবে, কন্ট্রাস্ট, চ্যালেঞ্জ। ওকে, হয়ে গেল। আর প্যারাডক্সের ক্ষেত্রে প্যারাডক্স সরাসরি থাকবে। সো এইগুলো দিয়ে আমরা বুঝবো। এখন আমরা কি করব, নেক্সট ভার্বাল ক্লাসে কি করে দেখবেন, মানে দেখাইনি, আমরা কিন্তু প্যাটার্ন বুঝে গেছি। নেক্সট ভার্বাল ক্লাসে আমরা করি কি, আমরা হচ্ছে ওয়েট
যেমন আমরা এটা হচ্ছে হোমওয়ার্ক দিব, দেন এই যে এই পিডিএফটা হচ্ছে আমরা ধরেন সলভ করাবো, আমরা সবাই মিলে সলভ করব। এখন সলভটা কি করবো, এটা পরে এই যে এখানে সাপোর্টে যে রিলেটেড ভার্বালের ক্লাসে এগুলো কিন্তু সব সাপোর্টের ভিডিও দেওয়া হবে নেক্সট ক্লাসে, অর্থাৎ সবগুলো সাপোর্টের আপনি নোট করলেন, বুঝে আসলেন। দেন ক্লাসে দেখেন আমরা টিসি পড়বো, এসি পড়বো, নিজে ক্লাসে এখানে এই যে আরসি পড়বো, এখানে আমরা সিআরও পড়বো। সো আমরা কিন্তু প্রত্যেক ক্লাস এইভাবে, এগুলো কিন্তু কোনোটাই বানানো না, সবগুলো কেএমএফ এর কোশ্চেন। সো এরপর আমরা আস্তে ধীরে এভাবে শিখতে শিখতে যাব। প্যাটার্ন কি বুঝছি সবাই? আমাদের ক্লাস এইটুকু। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের বলতে পারেন, আরো কোনো কিছু যদি জানতে চান। ভিডিওতে দেখছিলাম যে বলতেছিলেন যে আরসি থেকে কমন পাওয়া যায়, মানে আপনি রিয়েল কোশ্চেন যেটা, হ্যাঁ মক যেটা, সেইখান থেকে আপনার আরসি বলেন টিসিএসসি বলেন, যেহেতু এগুলো রিপিটেড কোশ্চেন এগুলোই, সো এইখান থেকে পরীক্ষা হলে ম্যাক্সিমামই কমন পাচ্ছে তারা। আরেকটা জিনিস আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট রিসোর্স আমি শেয়ার করছি, সেটা হচ্ছে পরে বলবো, যেগুলোকে মানে পরে বলতাম, যেটা হচ্ছে যে কেএমএফ 24 এর ভিতরে এই যেগুলো টপ জিআরই এসি, টপ জিআরই এসি বলতে রিয়েল কোশ্চেন যেগুলো আসছে, মানে টপ জিআরই কোশ্চেন, মানে এই 24 সালের ম্যাক্সিমাম যেগুলো রিপিট আসছে, যেগুলো বারবার রিপিট আসছে, সেগুলো হচ্ছে এগুলো। সো পরীক্ষার আগে মাস্ট বি এগুলো পড়ে যেত, এখান থেকে দু একটা কমন আসে পরে আপনার লাগে। কমন আনকমন হচ্ছে বলবো না, আমি তো লজিক সব শিখাবো, তারপরেও এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি রিসোর্স, যেগুলো আপনি কোথাও পাবেন না রাস্তাঘাটে। সো আপনি আমি আরসি কথা বলতেছিলাম। আরসি ক্ষেত্রে সেম, আরসি ক্ষেত্রে কি পড়বেন, আরসি ক্ষেত্রে মেইন রিসোর্স হচ্ছে আপনার কেএমএফ পড়া, এরপরে রিসোর্স হচ্ছে এই যে রিয়েল কোশ্চেনগুলো সলভ করা। এখন রিয়েল কোশ্চেন যদি ভালো করে সলভ করেন, অনেক রিসোর্স কিন্তু 60টার মধ্যে কতগুলো আরসি হতে পারে, সবগুলো যদি পড়ে যান এখান থেকে আসে, এরা এইভাবে রিপিট আসে। ম্যাথের ক্ষেত্রে যেমন অনেকে কী করে, ভার্বালগুলো এই রিয়েল কোশ্চেন ভার্বালগুলো সলভ করতে যায় না, অনেক সময় লাগে, পড়ে না, বিরক্ত লাগে, সে সবগুলো ম্যাথ সলভ করে পরীক্ষায় বসে যায়। তো সেই ক্ষেত্রে সে 7টা কমন পায় যায় ম্যাথে, তার স্কোরটা ম্যাথে হচ্ছে স্কোর চলে আসে। ভার্বালটা সে কমপ্লিট করে যায় না, তার হচ্ছে কোনো রকম একটা প্র্যাকটিস নিয়ে যায় 50-এর জন্য, সে ওইটাই 50 না পায় 48 পায় 45 পায় এরকম। সো আপনি যদি পুরোপুরি আপনার টার্গেট যদি থাকে আমি একটা ভালো একটা স্কোর আনবো, তাহলে আপনার উচিত কেএমএফ করা, পাশাপাশি রিয়েল কোশ্চেনের 60টা কোশ্চেন একদম পুরোপুরি সলভ করা। কথা বুঝছেন? জি ওকে, আর কারো কোনো কোশ্চেন? ব্যাস, ভার্বালের 60% কত মার্কস হলে হয় মানে ইয়ে যায় কনফার্ম এটা করা যায়? ক্লাসের উপরে পার্সেন্টাইল। এখন ধরেন পরীক্ষার দেয় আপনি মানে ওই পরীক্ষার ওই দিনে পরীক্ষার উপরে আপনি পার্সেন্টাইল নির্ভর করবে। কথা বুঝছেন? ওই দিনে পরীক্ষা হবে, এটা তো কেউ বলতে পারছে না। ধরেন আপনি 170 পাইছেন, তো মানে তখন দেখলেন হচ্ছে আপনার পার্সেন্টাইল 50, তার মানে বুঝতে হবে ওই 170 50%ই পাইছে ওই দিন। কথা বুঝতে পারছি? যদিও এটা ইম্পসিবল, মানে এরকম কোশ্চেন ইজি হয়ে গেছে, এইজন্য পার্সেন্টেজ কমে গেছে। হ্যাঁ, এই পার্সেন্টাইলটা নির্ভর করে, এটা দেখাও অনেক সময় প্রফেসর ডিসিশন নেয় যে আপনি ধরেন 140 পেয়েছেন, কিন্তু আপনার পার্সেন্টাইল হচ্ছে ধরেন মানে ধরতে পারেন যে হচ্ছে 90 পার্সেন্টাইল, মানে কি 140ও পাইছে না 90 জন, মানে সত্যি কথা বুঝছেন, কোশ্চেন অনেক কঠিন হয়েছে। এটা দেখেও কিন্তু প্রফেসর বুঝে, আচ্ছা ঠিক আছে 140 বার বলে কম পাইলো, তার পার্সেন্টাইলটা ভালো। আবার ধরেন 140 পেয়েছেন, কোয়ান্ট 170 পেয়েছেন, দুইটা মিলিয়ে কিন্তু ধরেন হচ্ছে 310 পাইছেন, বাট এখন প্রফেসর দেখবে 140 যে পাইছে তার পার্সেন্টাইল মাত্র 2% ধরেন, তাহলে বুঝবে যে আপনি ভার্বালের কিছুই পারেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, মানে আপনি নর্মালি এত খারাপ হয় না, মানে 140 হলে মোটামুটি 40-50% থাকে, সো ওই রকম আর কি। বুঝতে পারছেন? জি। সো তবে ভার্বালে 150 বাংলাদেশ থেকে পাওয়া মানে আপনি ধরে নিতে পারেন 60-র উপরে পার্সেন্টাইল। 150-40 তো পায় না ভার্বালে। ভার্বালের কিন্তু বাংলাদেশে এভারেজ গড় কিন্তু 41, এটা কি জানেন কিনা জানি না। বাংলাদেশে 41 বেশি, মানে 100 জন পরীক্ষা দিলে ভাগ করে দেখবেন 140 বেশি এভারেজ থাকে। মানে এটা তো সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে ভাইয়া, যেহেতু অনেকে আছে আপনার বায়োলজিক্যাল সায়েন্স বা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, তারা আবার কম বেশি হয়। কে বলে মানে আপনি জিআরই জার্নিটা এরকম, মানে ইঞ্জিনিয়ার অনেকে ভাবে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমি ম্যাথে মনে সেই জার্নিটা শুরু করেন, মক দেন, দেখেন ম্যাথে সেই কিনা। আপনি সিলি মিস্টেক করবেন, সে নর্মাল মিস্টেক করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ভুল করবেনই। জিআরই যদি এত সহজ হতো, এটা তো সবার জন্য কম্বাইন্ড টেস্ট হিসেবে রাখছে কেন, যে সবাই কোনো না কোনো জায়গায় আটকাবে। ধরেন একজন IELTS এর ধরেন 9, তাকেই ভার্বাল দিলে মানে নেক্সট 2 দিনেই বুঝে যাবেন। যারা অনেকে কেউ আছেন IELTS দিয়ে আসছেন, কেউ আছেন IELTS দিয়ে আসছেন? আছি রে। কত পেয়েছেন রিডিং এ?
ভাই আমার পরীক্ষা বেশ ভালো না 6। আচ্ছা 6 রিডিং এ কত পেয়েছেন? এই যে ভাই যে আর ভাই যেটা বললেন 7 ভাই 6.5 6.7 ও আছে। আচ্ছা 7 পাইছেন আরসিতে, কালকে নেক্সট ভার্বাল ক্লাসে জিজ্ঞেস করব আরসিটা পড়া শোনায়েন তো বুঝেন কি ডিফারেন্সটা বুঝেন। ওই আইএলস এর সময় রিডিংটা পড়লে আপনি বুঝতে পারতেছেন কোথায় আছে কি আছে, জিআর এর সময় রিডিংটা পড়তে গেলে দাঁতটা ভেঙে যাবে, মাথায় এত প্রেসার দিবে এবং সব ওয়ার্ড নতুন। সো তাহলে লাভ কি? এই যে যে নয় পেয়েছে তার জন্য নতুন, আর যে ধরেন হচ্ছে বিসিএস পরীক্ষা বসে গেছে তারে এনে বসাই দেন, জিআরই তাও পারবে না। বিকজ ভাইয়া ওয়ার্ড না, ওইটার ওই মানে প্যাটার্নটাই জানি কেমন কমপ্লেক্স জিআরই কমপ্লেক্স, পাশাপাশি প্যাটার্নটা তো হচ্ছে রিসার্চ মেথোডোলজি, ওইখানে তো বলাই আছে আপনার যারা ওটা ওয়ার্ডের জন্য না, মানে নরমাল লাইন থাকলো আসলে মিনিংটা বুঝে টাইপ হয়ে আসের জন্য এটা, বাট টিসি সলভ করতে পারবে না ওয়ার্ড জন্য। হ্যাঁ ইয়েতে তো আইএলস এ তো হচ্ছে ওই প্যাসেজই থাকে, ওখানে প্যাসেজ যদি কম্পারিজন করেন তাহলে বুঝবেন যে নরমালি আইএলস কি নরমাল একটা প্যাটার্নে লেখা থাকে, আপনি হিস্টরিটা ধরতে পারেন, হিস্টরি যেটা আছে। বাট আপনি জিআরই তে নরমাল প্যাটার্ন থাকলো আসলে বোঝাটা এই জন্য বলতে যারা আইএলস এর 9 পেয়ে আসে তার জন্য কিন্তু এখানে টাফ। তার মানে আপনার সাথে কম্পিটিটর যারা সবাই সেম লেভেলে আছেন, আপনি কাউকে আসলে তুলনা করতে, হ্যাঁ কেউ হয়তো বা ওই যে রিডিং পড়তে পড়তে একটু ইজিলি ক্যাচ করতে পারবে, কেউ একটু লেটে, বাট আপনারা সবাই পারবেন। কেউ আপনার থেকে বড় ছোট না। ধরেন আপনি ভাবতেছেন আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, আমি মনে ম্যাথ পারবো না, আমার যে সিস্টেমে ম্যাথ পড়ানো হইতেছে একদম জিরো লেভেল থেকে, যে আজকে যে ক্লাস করছি মানে কাউকে কি বাদ দিছি, একদম নিম্ন লেভেল থেকে শুরু করছি না, মানে যে জানে না যে সেখান থেকে তো শুরু করলাম, রাইট? কিন্তু আমি জানি অনেকে কিন্তু আজকে যে কথাগুলো বলছি সে জানে যে এর প্যাটার্ন কি কী রকম, কথা কি বুঝতে পারছি? মানে আমার ক্লাস কি ইফেক্টিভ হয়েছে তো আজকের ক্লাস সবার জন্য? কথা বলেন। সো আমরা নেক্সট দিন এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আগাবো, সবার জন্য এফেক্টিভ হবে, একদম নিম্ন লেভেল থেকে আগাবো, বাকিরা বিরক্ত হেন না, বাকিদের ক্ষেত্রে একটু রিভিশন হয়ে যাবে আর কি। ওকে, আজকে ক্লাস কি ক্লোজ করতে পারি, মানে কারো কোনো কোশ্চেন না থাকলে? ভাই সরি ভাই একটু রিপিট করে নিয়ে আমার যে হোমওয়ার্ক পরের ক্লাসের হোমওয়ার্ক। পরের ক্লাসে হোমওয়ার্ক কি? পরের ক্লাসে আপনি আপনার ডক দেওয়া আছে, ডকের হচ্ছে এই ম্যাথ পার্টগুলা, এই ম্যাথের চ্যাপ্টারগুলো এই রিসোর্স এই লিঙ্কে ঢুকবেন, ঢুকলে বই পাবেন, এই বইয়ের এই 3টা চ্যাপ্টার করবেন। 3টা চ্যাপ্টার করার জন্য প্রথমে হচ্ছে এই নিচে ভিডিওটা, এই ভিডিওটার হচ্ছে প্রথম 1 ঘন্টা দেখে নেবেন, দেখলে এটা খাতায় নোট করবেন 1 ঘন্টা দেখলে এইটার টপিক বেসিকটা জানলেন, দেন বাকি পার্টের ভিডিওটা দেখবেন না, না দেখে এই 3টা অধ্যায় আপনি হচ্ছে ম্যাথগুলো করতে থাকবেন, মানে খাতায় নোট করবেন, করতে থাকবেন আপনি পারেন কিনা, বেসিক এগুলো নর্মাল ম্যাথ 5 এলবির ম্যাথ, দেন নোট করে দেন যে ম্যাথগুলো পারবেন না এখানে সলিউশন আছে, সলিউশন দেখে মিলিয়ে নেবেন। এরপরও সলিউশন থেকেও বুঝি না আপনি অনলাইনে ঘাটাঘাটি করেন, মেইন কথা এখানে 3টা অধ্যায় সবগুলো ম্যাথ আপনার পড়ে আসতে হবে, নোট করে আসতে হবে। এখন আপনি হচ্ছে একদমই পারলেন না, কোনো জায়গা থেকে আপনার মাথায় ঢোকে না, সেই ম্যাথটা ছবি তুলে আপনার ডিসকাশন গ্রুপে দিবেন, সেইখানে আপনার কেউ না কেউ হেল্প করবে, আমি আছি এখানে আছে। আরও না পারলে আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা ওই যে যেখানে আমাদের ওল্ড এজ স্টুডেন্ট সবাই আছে, সেখানে দিবেন, সেখান থেকে আপনি সলভ পাবেনই। দেন একদমই কেউ দিতে পারলো না, দুনিয়া সবাই পারে না, দেন আমরা ক্লাসে পরের দিন ক্লাসে আপনার প্রবলেম আপনি সলভ করবো, মানে প্রবলেম রেখা আগাবো না। হোমওয়ার্ক বুঝছেন? আর নেক্সট ক্লাসে আমরা এসে কী করবো, এই বেসিক আপনি যা করে আসেন বেসিকটা আমরা কথা বলবো, পুরো বেসিকটা আবার পড়াবো, পাশাপাশি এই টপিকের বেসিকের উপরে কেএমএফএ মানে হার্ড লেভেলে কী ম্যাথ আছে সেগুলো ক্লাসে করব, এখানে কোনো ম্যাথ আমরা করব না 5 এলবির, এগুলো আপনার হোমওয়ার্ক কাজ। সো বেসিকটা তার মানে কি 2বার রিভিশন হলো, একবার আপনি বাসায় বললেন, একবার আমার সাথে বললেন, সো এইভাবেই আমরা আগাবো, বুঝছি? নেক্সট ক্লাসে হোমওয়ার্ক। জি ভাই থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমি হচ্ছে সেম জিনিস এভাবে কি করব, এইভাবে নিয়ে, আর এই যে গ্র্যাগমেট ভোকাবুলারি 1 দিয়েছে, এগুলো কিন্তু ভোকাবুলারি পড়বেন নিজে নিজে, এগুলো আপনার কাজ আপনাদের কাজ। সো আমি হচ্ছে কি করব, এখানে হচ্ছে আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে আমি রিসোর্স গ্রুপে আমি প্রোভাইড করব, যেখানে ক্লাসের রিসোর্সটাও থাকবে আজকে। যেমন ভোকাবুলারির একটা হচ্ছে পিডিএফ দেখিয়েছিলেন ইমেজ সহ, ওটা কি শেয়ার করা যাবে? দিব না, এটা আজকে আপনাদের প্রথম ভোকাবুলারি নিজেরা করবেন, তাহলে পেইনটা বুঝবেন, আরেকজনের কষ্টের কাজ এত তাড়াতাড়ি নিতে যান কেন? প্রথম দিন দিব না, নিজেরা পড়বেন ভোকাবুলারি। সেটা কি, সেটা র রিসোর্স, যেটা সেটা কোথায়, সেটা হচ্ছে আপনার রিসোর্সের ভিতরে, ভার্বালের ভিতরে, এই যে ভার্বাল না সরি রিসোর্সের নিচে এই যে ভোকাবুলারি, এগুলোর দিছি অলরেডি এখানে, এই যে গ্র্যাগমেট ওয়ার্ড
এটা মিনিং সহ দেওয়া আছে, এটা আপনার কাজ হচ্ছে 30টা পড়ে আসা। এখন এটার জন্য কিভাবে বুঝবেন সেটা, এই একটু আগে যে শীটটা দেখালাম এটা কিন্তু আমার না, এটার অথর হচ্ছে আমার স্টুডেন্ট, আগের ব্যাচে 6 ব্যাচের স্টুডেন্ট, উনি প্রচুর রিসার্চ করে এগুলো পড়ছে, নিজে কষ্ট করে করে এটা বসাইছে তুলছে। এটা তো আমি একদিন দিব না, এটা আপনাদের মানে ইফোর্টের, আপনারা কি পরিমাণ ট্রাই করতেছেন তারপর হইতেছে না, দেন হচ্ছে এগুলো হচ্ছে শেয়ার করার ব্যাপার। কিন্তু সে কি করছে, আগে সবগুলো পেয়ার মুখস্থ করছে, দেন এটার সাথে এটা পেয়ারটা মিলে বসানো, সেটাও তো একটা কাজ করছে। বাংলা মিনিং, এটা মিনিংয়ের পেয়ার এনে বসাইছে প্রত্যেক 30টা সেটেরই। এখন আরেকজনের রিসোর্স তো হুট করে দিয়ে দিলে তো এটার এর কষ্ট মূল্যটা বুঝবেন? কেউ বুঝে না ভাই, আমি হচ্ছে অলরেডি মানে এরকমই হচ্ছে কার্ড বানাচ্ছিলাম, তো ফ্ল্যাশ কার্ড বানাচ্ছিলাম, তো ওই জন্য হেল্প পাইতে সেটা আপনি কাজ করতে থাকেন। তারপরে হচ্ছে 2-1 দিন পরে যখন দেখবা আপনার ইফোর্টে আপনার কার্ডগুলো হইতেছে, তখন হেল্পের জন্য এটা আমি সাপোর্টিং হ্যান্ড হিসেবে পরে দিব, ঠিক আছে? আপনারটা আপনি শেয়ার করবেন আমার সাথে, যদি দেখে হচ্ছে আপনার কোনো কিছুর জন্য আটকে যাচ্ছেন, তখন আমি শেয়ার করব, কথা বুঝছেন? বাট সবাইকে এখন দিব না, বিকজ অফ আসলে একটু হার্ড ওয়ার্ক করে আসতে হবে, রাইট? ওকে, আর কারো কোনো কোশ্চেন? হোমওয়ার্ক তো বুঝাইলাম, আর তো কোনো কোশ্চেন নাই আশা করি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট সোমবারে দেখতেছি, দেখা হচ্ছে। বাই এনি চান্স হোমওয়ার্ক করলেন না, আমরা হয়তো বা নেক্সট বুধবারে দেখা হবে, বাট মাথায় রাখেন সোমবারে আমাদের ক্লাস। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।